recorded. So আরো কিছু মানুষ আছে বাকি আছে, but I think it's already time. So let's start the webinar. Okay. So আজকের ওয়েবিনারের যে টপিক সেটা হচ্ছে Did you do your homework? এটা অনেকটা ফানি শোনাতে পারে, বাট ইট ইজ আর রিয়ালিটি বিকজ আপনারা যারা অলরেডি এমন কিছু মেম্বার আছে যারা অলরেডি অনেকদিন ধরে আমাদের সাথে আছে, লাইক অ্যাবাউট 3 years or 4 years, যখন থেকে এমএফএক্স এর সার্ভিস চালু হয়েছে, এমএফএক্স ইউনিভার্সিটি এন্ড অল, there has been a lot of members যাদেরকে অলরেডি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। So those who have been with us for a long time এবং যারা এখনো পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করছেন তাদের জন্য যে did you do your homework, এই টপিকটা, এই ওয়েবিনারের টপিকটা it will help. Okay. Okay. Okay, আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আনসারের যেটা সেশন, যেখানে আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেই জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি লাস্টের দিকে কভার করবো, সো I can make you a presenter, no problem. Okay, but do you have anything urgent? Sharia? Okay, I hope not. So let's start. Okay, yes. Yep. Okay, Sharia, আমরা আগে জিনিসটা শেষ করি, then we'll get back to it. Okay. So let's start. So আমাদের আজকের টপিক ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, এবং এটি একটি এক্সক্লুসিভ মেম্বার পার্টিসিপেটিভ সেশন। সো আপনারা এখানে পার্টিসিপেট করতে পারবেন আফটার সার্টেন পিরিয়ড, যখন অফকোর্স শারিয়ার আই উইল বি গিভিং ইউ দ্য প্রেজেন্টার থিং, তো আপনি আপনার জিনিসটাকে প্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে? নো ওয়ারিজ। সো লেটস স্টার্ট। আমাদের ফার্স্ট স্লাইড হচ্ছে এই হোমওয়ার্ক জিনিসটা কি এবং এটার জন্য কি কি প্রবলেম হতে পারে। আ লট অফ প্রবলেম হতে পারে এর মধ্যে। আপনি যদি জাস্ট পিকচারটা দেখেন, এখানের মধ্যে দেখা যেতে পারে যে নর্মালি একটা ছেলে বা মেয়ে যারা স্কুলে কাজ করে, যাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়, why they couldn't or they didn't do their homework, এর জন্য অনেক রকম কারণ থাকতে পারে। I couldn't find a pencil, I ran out of paper, my pen ran out of ink, blah blah blah, a lot of things. Okay, so there could be a lot of problems, but if you don't face any problem, আমরা যদি প্রবলেম ফেস না করি, we cannot learn. So a lot of problems can be solved, but with a simple solution, যেটা আমি অ্যাকচুয়ালি সবসময় দেখে আসছি from last 8 years actually. um, এটা আমি নিজে অনেক ভুক্তভোগী, because I am also a trader as well, so I've been a beginner as well, so I know what problem may arise. So কি কি problem actually arise করতে পারে এর ব্যাপারে আমার অলরেডি আইডিয়া আছে, so I can actually help you to get over it. Okay, so অনেক প্রবলেম থাকতে পারে, বাট এর একটা সিম্পল সলিউশন, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টিং দ্য থিংস প্রপারলি। সেটা হচ্ছে আহ, আপনি যে জিনিসগুলো শিখছেন তাকে আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা। আমাদের যে এমএফএক্স ইউনিভার্সিটির টোটাল প্যাকেজ, এটা অ্যাকচুয়ালি প্যাকেজ করার পিছনে আমার যে পুরো ধারণাটা ছিল, এর কারণ হচ্ছে যে আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও দিয়ে দিতাম অ্যান্ড জাস্ট ভিডিও গুলাই থাকতো, কোর্সের মধ্যে আর কিছুই থাকতো না, তাহলে যে জিনিসটা হতো, আপনারা রিয়েল টাইম মার্কেটের সাথে আপনারা ওভারঅল আপনাদের যেটা লার্নিংটাকে মিক্স আপ করতে পারতেন না বা রিলেট করতে পারতেন না। তখন যে জিনিসটা বারবার সমস্যা হতো সেটা হচ্ছে, যেমন আমরা যখন স্কুলে কোনো কিছু একটা পড়ি, সেই জিনিসটা কিন্তু আমরা রিয়েল লাইফে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, কারণ আমরা যা পড়তেছি জাস্ট পড়ার জন্য পড়তেছি, জাস্ট পাস করার জন্য পড়তেছি, আমরা জাস্ট কোনো মতে একটা ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য পড়তেছি, বাট আমরা এই জন্য পড়তেছি না যে আমরা কি ওই জিনিসটা শিখে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করবো। সো ইন ট্রেডিং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার যে জিনিসগুলো শিখছেন সেই জিনিসগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য, কজ হোয়াট এভার ইউ আর লার্নিং ইন এমএফএক্স ইউনিভার্সিটি, আপনি যে জিনিসগুলো এমএফএক্স ইউনিভার্সিটিতে শিখছেন সেই জিনিসগুলোর কিন্তু আপনার এক্সামিনেশন সেন্টার হচ্ছে দ্য মার্কেট ইটসেলফ। সো আপনি যখন প্রপারলি কোনো একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে যাবেন,
বা ইমপ্লিমেন্ট করতে শিখবেন, তখন অ্যাকচুয়ালি আপনি কিন্তু এই জিনিসটার পরীক্ষা কিন্তু অলরেডি আপনি মার্কেটে দিয়ে দিচ্ছেন। আপনি যদি কোনো একটা ট্রেড নেন, নেওয়ার পরে যদি দেখেন যে আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনি ঠিক ঠিক কাজটা করেন নাই, বা আপনি যেসব চেকলিস্ট গুলো আমরা ব্যবহার করি, যেমন প্রাইস অ্যাকশন কনটেক্সট, প্রাইস অ্যাকশন উইপন, তো এইসব জিনিসগুলো যদি আপনি দেখেন যে না আপনার ইমপ্লিমেন্ট করা হয় না, তখন দেখা যাবে কি আপনার মার্কসটা কমে যাবে। সো মার্কস কমা মানে ইন ট্রেডিং আপনার ব্যালেন্স বা আপনার ক্যাপিটাল কমে যাওয়া। সো এখানে ভুল করা মানে হচ্ছে আপনার ক্যাপিটালটা কমে যাওয়া। ওকে, সো ইন দ্যাট কেস আমি সবসময় বলি, যখন কোনো একটা নতুন ট্রেডার আমাদের সাথে অ্যাড হয় বা নতুন স্টুডেন্ট আমাদের সাথে অ্যাড হয়, তখন প্রায় একটা জিনিস আমি সবসময় বলি, ফার্স্ট ফিনিশ দ্য কোর্স। এবং এই কোর্সটা ফিনিশ করতে মিনিমাম 4 থেকে 6 মাস লাগবে। দিস ইজ দ্য থিং দ্যাট আই পার্সোনালি টেল টু এভরি স্টুডেন্টস। আই ডোন্ট নো, মানে আমার কাস্টমার এক্সিকিউটিভ বা কাস্টমার সাপোর্টে যারা আছে তারা অ্যাকচুয়ালি কি কমিউনিকেট করে, বাট দ্য বেস লাইন ইজ, ইটস ইভেন রিটেন ইন দ্য ওয়েবসাইট, যে ইউ নিড টু ইমপ্লিমেন্ট ইউর থিংস প্রপারলি ফর ওয়াইল লার্নিং। সো আপনি যখন শিখছেন তখনই আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে ওই কোয়েশ্চেনের আনসার আপনি সাথে সাথে পেতে পারেন, এবং আপনার একটা প্র্যাকটিস হয়ে যায়। আর প্র্যাকটিসের ব্যাপারে অনেক কিছু বলা আছে। আপনারা যদি ট্রেড ম্যানেজমেন্টের যে ভিডিওটা আছে, যারা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, তারা অলরেডি জানেন যে অ্যাকচুয়ালি প্র্যাকটিসের কি একটা গুরুত্ব আছে আমাদের সাইকোলজি ওয়াইজ। আর ট্রেডিং যখন একটা সাইকোলজিক্যাল বিষয়, এবং এটা সাইকোলজি ছাড়া আর কিছুই না। ইউ ক্যান লাইক, আমি 2012-13 এর দিকে আই ইউজ টু নো আ লট অফ থিংস, বাট সাইকোলজিক্যাল ডিফিসিয়েন্সির জন্য আমার আরো 1 বছর সময় লেগে যায় যে অ্যাকচুয়ালি হাউ টু ইমপ্রুভ মাই ট্রেডিং রেজাল্ট এন্ড ট্রেডিং পারফরমেন্স। সো সাইকোলজি ইজ আ বিগ ফ্যাক্টর। আপনি স্ট্র্যাটেজি শিখার কাছাকাছি আপনার যদি ওভারঅল একটা জেনুইন, যেটা আমরা টেক্সট নলেজ বলি, ওই নলেজটার পাশাপাশি যদি আপনার সাইকোলজি আপ টু দ্য মার্ক না থাকে, ইউ ক্যানট এক্সেল ইন ট্রেডিং। ঠিক আছে, সো সাইকোলজি নিয়ে অনেক ওয়েবিনার হয়েছে, কিছু ভিডিওস অলরেডি দেওয়া আছে, এবং ওয়েবিনার রেকর্ডিং গুলো আমাদের প্রফেশনাল সেকশনে দেওয়া আছে। সো ওইগুলো যারা অলরেডি ওই সেকশন পর্যন্ত অলরেডি প্রোগ্রেস করেছেন, তারা আই থিঙ্ক দেখেছেন বা দেখছেন অলরেডি। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ লট। বাট যা শিখছেন তা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, তা মার্কেটে খোঁজার চেষ্টা করবেন। দ্যাট উইল হেল্প ইউ টু সলভ আ লট অফ প্রবলেমস। সো একটা কোয়েশ্চেন এখানে জিজ্ঞাসা করা থাকে, সেটা হচ্ছে, ডু ইউ রিয়েলি হ্যাভ হোয়াট ইট টেকস? অ্যাকর্ডিং টু দ্য টড র্যাম, যে একজন অফকোর্স ট্রেডার অ্যান্ড অ্যানালিস্ট, তার মতে একটা গুড ডে ট্রেডার অথবা ট্রেডারের কিছু কোয়ালিটি থাকতে হবে। তার মধ্যে প্রথম যে কোয়ালিটিটা আসে, তাকে সেলফ মোটিভেটেড থাকতে হবে। বিকজ আপনি যদি নিজে সেলফ মোটিভেটেড না থাকেন, আপনার যদি লক্ষ্য ক্লিয়ার না থাকে, আপনি যদি টোটালি প্যাশনেট না থাকেন, তাহলে যে জিনিসটা আমাদের হয় অ্যাকচুয়ালি স্কুলে পড়ার সময়, যে জাস্ট মুখস্থ করলাম, পরীক্ষার খাতায় দেওয়ার পর অ্যাকচুয়ালি আমরা জানি না নেক্সট আর ওই জিনিসগুলো মাথা থেকে ডাইরেক্ট শিফট ডিলেট হয়ে যায়। ঠিক আছে, পার্মানেন্টলি ডিলেট হয়ে যায়। এর 1 বছর পর যদি আমাদেরকে ওই জিনিসটা জিজ্ঞাসা করা হয়, তখন আমরা অ্যাকচুয়ালি ওইটা 10%ও ভালো মতো বলতে পারি না। ঠিক আছে, সো আপনি যদি সেলফ মোটিভেটেড থাকেন, which I was, যখন আমি অ্যাকচুয়ালি আই এম এ স্টুডেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমি ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড ছিলাম, বাট যখন থেকে অ্যাকচুয়ালি ফরেক্স বা ট্রেডিং এর আওতায় চলে আসে, তখন দেখা যায় যে না, আমার ম্যানেজমেন্টের থেকে অ্যাকচুয়ালি আমার প্রপার প্যাশনটা হচ্ছে অন ফিন্যান্স। সো ফিনান্সিয়াল জিনিসগুলো নিয়ে আমি নিজেই অ্যাকচুয়ালি এত বেশি প্যাশনেট ছিলাম যে আমি অলরেডি অনেক বেশি সেলফ মোটিভেটেড ছিলাম। আমাকে কেউ বলতে হয় নাই যে যদি ট্রেডিং করো তাহলে তোমার এই জিনিসগুলো হবে, ইউ গেট দিস বেনিফিটস। আমাকে কেউ মোটিভেট করতে হয় না, আই গট মোটিভেটেড মাই সেলফ। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। যদি আপনি প্যাশনেট থাকেন ট্রেডিং এর ব্যাপারে, আপনি সেলফ মোটিভেটেড থাকেন, তাহলে দেখা যাবে অ্যাকচুয়ালি ইউ ক্যান ওয়ার্ক মিরাকল। ঠিক আছে, সো এই ফার্স্ট স্টেপ বা ফার্স্ট কোয়ালিটিটা যদি আপনার কাছে না থাকে, সো ইট উইল বি আ ভেরি টাফ পাথ। ঠিক আছে, সো সেকেন্ড যে কোয়ালিটিটা অ্যাকচুয়ালি আসছে, সেটা হচ্ছে আমরা একটু বাম সাইড থেকে যাই, বিকজ ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। যদি আমরা বাম সাইড থেকে যাই, অ্যাকচুয়ালি ক্লক ওয়াইজ, যেমন আমরা আজকে অ্যান্টি ক্লক ওয়াইজ যাবো। সো সেলফ মোটিভেশনের পরে আরেকটা জিনিস হচ্ছে হ্যাজ গুড সাপোর্ট নেটওয়ার্ক।
That's what I created the MFX University. MFX University actually a support network. It's not a course only. It's not exclusive lifestyle or signal service. It is a total good support network যেখানের মধ্যে অলরেডি রিয়েল টাইমে আপনি যে জিনিসগুলো শিখছেন ওই জিনিসগুলো আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার এবং এই সাপোর্টটার জন্য অ্যাকচুয়ালি পিপল আর পেইং আস $500 সো অফকোর্স উই আর লাইক রেসপন্সিবল যে আপনাকে একটা গুড সাপোর্ট দেওয়া ঠিক আছে সো এনিথিং ইউ ফেস উই আর দেয়ার টু হেল্প ওকে এবং থার্ড যে জিনিসটা হচ্ছে হ্যাজ ফিনান্সিয়াল ব্যাকআপ আমাদের মধ্যে এমন অনেক ট্রেডার আছে অলরেডি ইন বাংলাদেশ যে যাদের অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ব্যাকআপ তেমন ভালো না বাট দে ওয়ান্ট টু ট্রেড ফর লিভিং আই হ্যাভ সিন আ লট অফ পিপল যারা অলরেডি লাইক ট্রেড করে $2-3 প্রফিট করে এবং ওই $2-3 দিয়ে তারা লাইক কোন একটা রেস্টুরেন্টে গিয়ে তান্দুরি চিকেন আর পরাটা বা লাইক নান রুটি খেতে দেয় ঠিক আছে সো দ্যাট ইজ নট হোয়াট ট্রেডিং ইজ রাইট সো এগুলো যখন দেখতাম অ্যাকচুয়ালি তখন চিন্তা করতাম অ্যাকচুয়ালি ট্রেডিং কি জাস্ট তান্দুরি চিকেন খাওয়ার জন্য বা রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেস্টুরেন্টের কস্টটা বিয়ার করার জন্য ইটস নট লাইক দ্যাট এটাই বোঝাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি গোলটা কতটুকু আমাদের ট্রেডিং এ ঢোকার গোল হচ্ছে সো দ্যাট উই ক্যান গেট এন এক্সট্রা মানি বাট আমাদের অ্যাকচুয়ালি গোল ওইটা থাকে না যে এই ট্রেডিং থেকে আমি একটা অনেক বড় কিছু করতে পারবো ইন দ্য নিয়ার ফিউচার সো তখন দেখা যায় আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ না থাকলে যখন আপনার গোলটা অনেক শর্ট টার্ম হয় তখন আপনার যদি কোনো ফিনান্সিয়াল ব্যাকআপ না থাকে ঠিক আছে তখন কোনো সমস্যা নেই বাট আপনি যখন একটা প্রপার ওয়েতে আপনি ট্রেডিং করতে যাবেন লাইক ফর $5,000 $10,000 or $20,000 আপনার অবশ্যই একটা ফিনান্সিয়াল ব্যাকআপ দরকার বিকজ ট্রেডিং ডাজ নট প্রমিস ইউ এনিথিং ট্রেডিং আপনাকে কোনো সময় কোনো কিছু প্রমিস করবে না বিকজ এই প্রত্যেকটা ব্রোকারে যদি আপনারা একটু ঘেটে দেখেন প্রত্যেকটা ব্রোকারে নিচের দিকে একটা জিনিস লেখা থাকে যে লেভারেজ ট্রেডিং কনসিস্ট অফ রিস্ক যতই আপনি ট্রেনিং নেন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক ইট হ্যাজ সো কোনো মাসে আপনি 5% প্রফিট করলে কোনো মাসে 10% প্রফিট করলে এর পরের মাসে আবার 5% লসও করতে পারেন সো ইউ নিড টু মেক শিওর যে you need to make sure what amount or what kind of financial assistance you're going to get from trading ঠিক আছে সো যাদের অ্যাকচুয়ালি কোনো একটা ফিনান্সিয়াল ব্যাকআপ নেই আই উইল আস্ক দ্যাট পারসন যে আপনি আগে প্রথমে একটা ফিনান্সিয়াল ব্যাকআপ তৈরি করুন দেন ট্রেডিং আসেন বিকজ উইদাউট ফিনান্সিয়াল ব্যাকআপ আই হ্যাভ সিন আ লট অফ পিপল টু সাফার এগুলোর মধ্যে এমন একটা লোক ছিল আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হিজ নেম হি ওয়াজ এমএফএক্স স্টুডেন্ট সে প্রথমত একটা অনেক বড় একটা ফার্মের কাজ করতো সে অ্যারাউন্ড 70 to 80,000 টাকার মতন একটা তার স্যালারি ছিল তো আফটার ডুইং দ্য এমএফএক্স কোর্স আফটার 4 or 5 months সে অনেক বেশি কনফিডেন্ট হয়ে যায় কনফিডেন্ট হয়ে যাওয়ার পর সে কি করে সে অ্যাকচুয়ালি তার জবটা ছেড়ে দেয় 70-80,000 টাকার যেটা জব ছিল সে জবটা ছেড়ে দেয় সে জবটা ছেড়ে দেয় কারণ সে বলে আমার কাছে অ্যারাউন্ড 10 লাখ টাকার মতন আছে দ্যাট উড অ্যামাউন্ট অ্যাবাউট $12,000 মতন সো এই 10 লাখ টাকা দিয়ে আমি ট্রেড করবো প্রতি মাসে অ্যারাউন্ড আমাদের 5% আছে আসে দ্যাটস লাইক $600 দ্যাট উড ডু তার কোয়েশ্চেন ছিল মানে তার চিন্তা ভাবনা ছিল এটা সো সে তার এই চিন্তা ভাবনার উপরে সে তার জবটা ছেড়ে দেয় উইদাউট ইভেন কনসাল্টিং মি যে অ্যাকচুয়ালি ভাই এটা করলে কি ভালো হবে হোয়াট ইউ থিঙ্ক অফ মাই পারফরমেন্স সো ছেড়ে দেওয়ার পর অ্যাকচুয়ালি সে $12,000 নিয়ে নামার পর ফার্স্ট মান্থে হি হ্যাড ডান গুড থিংস লাইক 5 to 10% profit then again he did another good profit and then later আস্তে আস্তে যখন একটা একটা লস তাকে স্ট্রাইক করা শুরু করে তার কনফিডেন্স লেভেল 0 হয়ে যায় এবং নেগেটিভে চলে যায় নেগেটিভে যাওয়ার পর সে এমন অবস্থা হয়ে যায় সে সবকিছুই জানে হি নোজ দ্য টেকনিক হি নোজ দ্য স্ট্র্যাটেজি বাট সাইকোলজিক্যাল যে একটা প্রেশারের কারণে হি ওয়াজ আনএবল টু পারফর্ম সে যে পরিমাণ পারফর্ম করতে পারতো যখন তার জব ছিল সেই পরিমাণ পারফর্ম কিন্তু সে এখন করতে পারতেছে না কারণ তার মধ্যে অলরেডি একটা ফিনান্সিয়াল প্রেশার কাজ করতেছে ফর এন এক্সাম্পল
তার হয়তোবা রেন্ট দিতে হয়, তার হয়তোবা ডেইলি এক্সপেন্স গুলো ক্যারি অন করতে হয়, তার হয়তোবা এমন হতে পারে যে লাইক তার বাচ্চার স্কুলের ফিস দিতে হবে বা ডে টু ডে যে এক্সপেন্স গুলো আছে সেগুলো তার মিট করতে হবে। সো তখন সে যখন একটা ট্রেড মিস করে, লাইক সে একটা 50 পিপসের ট্রেড বা 100 পিপসের ট্রেড একটা মিস করে, তখন সে চিন্তা করে যে না অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমি ওই টাকাটাই মিস করে ফেলছি যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমার এই ফিনান্সিয়াল নিড গুলো আমি ফুলফিল করতাম। সো এইরকম টাইপের একটা সময় অ্যাকচুয়ালি ইউ ক্যান নট পারফর্ম অ্যাট ইউর বেস্ট। সো অবশ্যই যখনই আপনি যদি লিভিং এর জন্য ট্রেড করতে চান, অবশ্যই আপনাকে একটা ফিনান্সিয়াল ব্যাকআপ থাকতে হবে, সো দ্যাট কোনো একটা মাস বা কোনো 2-3 মাসে যদি আপনার ট্রেডিং এর কোনো একটা সমস্যা হয় বা আপনি যদি ট্রেড ভালো করতে না পারেন বা ভালো মতো ট্রেডের থেকে ভালো কিছু প্রফিট এক্সট্রাক্ট করতে না পারেন, তো সেক্ষেত্রে ইউ ক্যানট অ্যাকসেপ্ট। সো দ্য ফিনান্সিয়াল ব্যাকআপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট। ঠিক আছে, আপনার যদি ফিনান্সিয়াল ব্যাকআপ না থাকে, আপনার ফিনান্সিয়াল প্রেশারের কারণে কিন্তু আপনি সামনে আগাতে পারবেন না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি জব থাকে, জব এখন ছাড়বেন না। অন্তত আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে, অন্তত আপনার যদি অ্যারাউন্ড $25,000 to $30,000 যদি না হয়, এবং আপনার যদি প্রায় অ্যারাউন্ড 4-5 লাখ টাকা একটা ডিপোজিট না থাকে, আপনি এই ট্রেডিং ফর লিভিং যেটাকে বলা হয়, যে কোনো কিছু না করে শুধু ট্রেড করে জীবনযাপন করবো, এই চিন্তাটা করা থেকে বিরত থাকবেন। ঠিক আছে। আর ফোর্থ যে জিনিসটা হচ্ছে টেকনোলজিক্যালি অ্যাওয়্যার, যে অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে যাচ্ছে বা অ্যারাউন্ড আমাদের MT4টা কিভাবে আপডেট হচ্ছে, এবং লাইক জাস্ট আ টেকনোলজিক্যাল থিং, যে অ্যাকচুয়ালি আমাদের যে অনেক আমার কাছে আজকে একটা কোয়েশ্চেন আসছিল, আজকে আমি অ্যাকচুয়ালি ওয়েবিনারে ইনক্লুড করেছি, যে অনেকে জানে না যে অ্যাকচুয়ালি হাউ টু পারফর্ম MT4 কারেক্টলি, যে MT4 সফটওয়্যারটাকে আপনি কিভাবে পারফেক্টলি আপনার নানা রকম এন্ট্রি থেকে শুরু করে, নানা রকম ট্রেন লাইন আঁকা থেকে শুরু করে, এই বেসিক জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে বিফোর উই টেক দ্য ট্রেডিং ফর গ্রান্টেড অর টেক ট্রেডিং সিরিয়াসলি। ঠিক আছে। অ্যান্ড ফিফথ থিং হচ্ছে ওপেননেস। মার্কেট এমন একটা জিনিস, ফরেক্স মার্কেট, যেখানে চ্যালেঞ্জেস অনেক বেশি থাকে। হঠাৎ করে দেখবেন যে মার্কেট অন্যভাবে রিয়েক্ট করতেছে, লাইক হোয়াট উই ডোন্ট এক্সপেক্ট। আমরা হয়তো বা এক্সপেক্ট করছিলাম যে মার্কেট এখন বায়ে যাবে, বাট হঠাৎ করে দেখলাম এত বেশি ভলাটিলিটির কারণে হঠাৎ করে মার্কেট সেলে চলে গেছে। সো এই কারণে দেখা যায় যে অনেক সময় আমরা এই জিনিসটা নিতে পারি না, অ্যান্ড উই ফিল ডাউন, আমাদের কনফিডেন্স লেভেল জিরো হয়ে যায়, আমাদের ইভেন নেগেটিভ হয়ে যায়। সো এই ওপেননেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। অ্যান্ড নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ফ্যামিলিয়ার উইথ দ্য ট্রেডিং প্ল্যাটফর্ম এন্ড সিস্টেমস। আপনি যে জিনিসগুলো নিয়ে কাজ করছেন, ফর এক্সাম্পল আমাদের প্রাইস অ্যাকশন, কনটেক্সট এবং MT4 সফটওয়্যারটা, যেটা আমি টেকনোলজিক্যালি অ্যাওয়্যার ব্যাপারে যেটা বললাম। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যে সফটওয়্যারে কাজ করছেন ওই সফটওয়্যারটাকে আপনার ভালো মতো বোঝা, যে সফটওয়্যারে কোন জিনিসগুলো দিয়ে আসলে কি করা যেতে পারে, কিভাবে আপনি সেল লিমিট বসাতে পারেন, বাই স্টপ বসাতে পারেন, বাই লিমিট বসাতে পারেন, কিভাবে আপনি চার্ট গুলাকে লাইক আপনার মতো করে সাজাতে পারেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। দেন দ্য নেক্সট থিং ইজ জেনুইন ইন্টারেস্ট এন্ড এনথুজিয়াজম। সো ইন্টারেস্ট অবশ্যই খুব দরকার, যেটা আমি সেলফ মোটিভেটেড জিনিসটার মধ্যে বলেছিলাম, যে আপনার যদি ইন্টারেস্ট না থাকে, যদি প্যাশন না থাকে, তাহলে কিন্তু আপনি সামনে আগাতে পারবেন না। যদি আপনার যদি এমন একটা চিন্তা ভাবনা থাকে, যেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার মাসে এত টাকা কামাতে হবে, এই জন্যই আমি এখন ট্রেডিং করব, there is no other choice, এবং ট্রেডিং থেকে I can make millions of dollars from $1,000 capital। যদি এরকম একটা যদি চিন্তা ভাবনা থাকে, আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা, তাহলে আই থিঙ্ক ইউ নিড আ রিয়ালিটি চেক। রিয়ালিটি চেক এই জন্য যে ট্রেডিং আপনার অ্যাকচুয়ালি রাতারাতি বড়লোক করার কোনো কিছু না। ইট ক্যান হেল্প ইউ টু ডু দ্যাট, বাট এই জায়গায় আমাদেরকে কিছু কম্পাউন্ডিং এর ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো অ্যাকচুয়ালি ধরতে গেলে, যেমন আমরা পিরামিড ট্রেডিং এর ব্যাপারে একটা কথা বলেছিলাম কোর্সের মধ্যে, এবং কম্পাউন্ডিং এর ব্যাপারে কিছু কথা বলেছিলাম। সো এইসব জিনিসগুলোকে আমাদের অ্যাকাউন্টে নিতে হবে। আদার দেন দ্যাট, রাতারাতি বড় লোক হওয়ার যদি স্বপ্ন দেখেন, রাতারাতি ফকির হতে বেশি সময় লাগবে না। দিস ইজ দ্য রিয়াল ফ্যাক্ট। এবং এই রিয়ালিস্টিক ফ্যাক্টটাকে যতক্ষণ পর্যন্ত আপনি মানে মনে প্রাণে বিশ্বাস করতে না পারবেন,
ততক্ষণ পর্যন্ত আপনি সামনে আগাতে পারবেন না ট্রেডিং এ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান। And next thing is disciplined and persistent. Disciplined হচ্ছে আমরা যে contextual জিনিসগুলো, যে চেকলিস্ট গুলো ইউজ করি, লাইক ফর প্রাইস অ্যাকশন উইপন, ফর প্রাইস অ্যাকশন কনটেক্সট, ঠিক আছে, বা মার্কেট ফ্লোর জন্য, বা ডিভাইডেড বাই 4 রুলের জন্য, যেই সব ডিসিপ্লিন গুলো আমরা ইউজ করি, সেই ডিসিপ্লিন গুলো আপনি প্রপারলি ফলো করতেছেন কিনা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং পারসিস্টেন্স যে কোনো বিজনেসের ব্যাপারে, যে কোনো জিনিসের ব্যাপারে অ্যাকচুয়ালি, আপনি যদি আপনার লাইফ নিয়ে, আপনার কোনো একটা কোয়ালিটি নিয়ে, ইভেন আপনার যদি ফ্যামিলি লাইফ নিয়ে যদি কোনো একটা প্রবলেমে পড়েন, আপনি যদি পারসিস্টেন্ট না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোটাতেই কোনো সলিউশন পাবেন না। পারসিস্টেন্ট জিনিসটা হচ্ছে এমন যে আপনি জানেন যে আপনি এটাতে ফেল করবেন, বা আপনার এটার মধ্যে লস হচ্ছে, বা আপনি এমন ট্রেডিং রিলেটেডই বলি, ফর এক্সাম্পল, আপনি 4-5 বার ট্রেড করলেন, সবগুলো অ্যাসেল হিট, তাও আপনি আপনার ডিসিপ্লিন থেকে ওই আপনার সিস্টেম এবং টেকনিক ফলো করে এগিয়ে যাওয়ার নামই পারসিস্টেন্সি। যদিও বা আপনি লস করেছেন, বাট ইউ নিড টু বি ডিসিপ্লিনড, যে আমি এই জিনিসটা নিয়ে আরো চেষ্টা করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সাকসেস ডাজন্ট টাচ মি। সো সাকসেস না পাওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকার মিনিংটাই হচ্ছে অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে পারসিস্টেন্সের মিনিং। সো যে কোনো বিজনেস বা যে কোনো ট্রেডিং বলেন, বা আপনার লাইফ বলেন, বা অন্য কোনো যে কোনো একটা ট্রেডিশনাল বিজনেস বলেন, আপনি যদি পারসিস্টেন্ট হতে না পারেন এবং ডিসিপ্লিন যদি আপনি না থাকেন, ইউ ক্যানট এক্সেল। ঠিক আছে? অ্যান্ড আওয়ার লাস্ট পয়েন্ট ইজ বিং ডিসাইসিভ অ্যান্ড কুইক অন দ্য ফিট। ডিসাইসিভ হচ্ছে এমন একটা জিনিস যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ট্রেডিং, আমরা যে ফরেক্স ট্রেডিং করি এটা কি, আমরা যে লাভ করি লস করি, এটা আসলে কিসের পরিণাম? এটা আমাদের ডিসিশনের পরিণাম। সো আপনি যদি ডিসিশন নেন যে না আমি এটা বাই করবো, সো আপনাকে আসলে বুঝতে হবে যে ডিসিশনটা কি ফ্যাক্টরের উপরে আসলে বেস করে আছে। নট দ্যাট যে আমি এখানে গ্যাম্বলিং করতেছি। গ্যাম্বলিং হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আপনি লাইক আল্লাহর উপরে ভরসা করে জাস্ট যে কোনো একটা দিয়ে দেন, যে বাই অথবা সেল, আপনি জানেন না এর পিছনে কারণ কি, আপনার এর পিছনে কোনো লজিক্যাল রিজন নাই, এটাকে অ্যাকচুয়ালি গ্যাম্বলিং বলে। যেটাতে আপনার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নেই, বাট নিজের আন্দাজের উপরে বেস করে যখন আপনি একটা জিনিস করেন, এটাকেই লাইক গ্যাম্বলিং বলে। সো যখন আপনি একজন ট্রেডার হবেন, লাইক প্রফেশনাল ট্রেডার, আপনার ডিসিশনের পিছনে, whether you want to buy or sell or hold a trade, আপনাকে অবশ্যই জানতে হবে আপনার এই ডিসিশনের পিছনে আসল মূল ফ্যাক্টর গুলো কি কি, এবং এই মূল ফ্যাক্টর গুলো যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার হবে না, ক্লিয়ার কাট হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডিং ডিসিশনে যেতে পারেন না। যদিও আমাদের ম্যাক্সিমাম ট্রেডাররা দেখা যায় হঠাৎ করে দেখলো ভালো লাগলো, নিজের মনের মধ্যে লাইক উইথ দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা বাই অথবা সেল করে দিচ্ছি। বাট আমরা এই জিনিসটা চিন্তা করতেছি না যে আমরা 2-3 পিপসের একটা ছোটখাটো প্রফিটের জন্য আমরা প্রায় 20-30 পিপসের একটা স্টপ লস হিট করতে পারি আমাদের। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ডিসিশন নেওয়ার আগে আমাদের বুঝতে হবে ডিসিশনটা কিসের উপরে বেস করে নেওয়া হয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এন্ড কুইক অন দ্য ফিট। কুইক অন দ্য ফিট হচ্ছে যখনই আপনি কোনো একটা ডিসিশন নিলেন, এটার এক্সিকিউশনের স্পিডটা, যে যে স্পিডটা অ্যাকচুয়ালি নর্মালি আপনার আসবে না, যে স্পিডটা অ্যাকচুয়ালি আসবে অনেকবার প্র্যাকটিস করার পর, আপনার অনেকবার লাইক অনেক পারসিস্টেন্সের পর, অনেক ডিসিপ্লিনের পর, অনেকবার প্র্যাকটিসের পর, যেটা আমি বলি যে আবার 4 to 6 মান্থসের একটা প্র্যাকটিসের পর, তখন দেখবেন যে আপনার অত বেশি সময় লাগতেছে না একটা ভালো ডিসিশন নিতে, এবং ওই ডিসিশনের পিছনে কি কি কারণ আছে ওই জিনিসটাও কিন্তু আপনার কাছে অনেক ক্লিয়ার কাট থাকবে। তো আপনি যখন বাই নিচ্ছেন তখন আপনি জানেন যে এই ফ্যাক্টর গুলো অ্যাকচুয়ালি আমার আমার এই ডিসিশন নিতে হেল্প করতেছে, এবং এই ডিসিশনটা নিতে আপনার হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট সময় লাগবে, বা 30 সেকেন্ডসও সময় লাগবে। ইট ডিপেন্ডস অন ইয়ার লাইক প্র্যাকটিস, যে আপনি আসলে কতটুকু প্র্যাকটিস করেছেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি কতটুকু ট্রেন আপ করেছেন তার উপরে। এই যে ফ্যাক্টর গুলো আমি বললাম, যে কোয়ালিটিস অফ আ গুড ডে ট্রেডার, গুড ট্রেডার, এই জিনিসগুলো জাস্ট আপনারা একটু আমি জাস্ট এক্সপ্লেইন করলাম। আপনারা এখন নিজেদেরকে কোয়েশ্চেন করবেন যে অ্যাকচুয়ালি আপনারা এই যে কোয়ালিটি গুলো আমি বললাম, এই কোয়ালিটি গুলোর মধ্যে আপনাদের মধ্যে কয়টা কোয়ালিটি আছে, এবং
রেস্ট যে কোয়ালিটি গুলো নাই সেই কোয়ালিটি গুলো আপনি কিভাবে ডেভেলপ করবেন। যেমন সেলফ মোটিভেশন, আমরা আপনাকে মোটিভেট করতে পারি যে এটার বেনিফিটস গুলো দিয়ে আমরা সাপোর্ট দিচ্ছি, বাট ফিনান্সিয়াল ব্যাকআপের যে ব্যাপারটা ইটস আপ টু ইউ। টেকনোলজিক্যালি অ্যাওয়ার অ্যান্ড বিং ফ্যামিলিয়ার উইথ দ্য ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যান্ড সিস্টেম, এটা আপনার অবশ্যই পারসিস্টেন্স দরকার আছে এখানে, যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি জিনিসগুলো নিয়ে ঘাটবেন, তত বেশি আপনি এটাতে এক্সেল করতে পারবেন। এবং ওপেননেস, যে কোনো চ্যালেঞ্জে আপনি নিজে রেসপন্সিবিলিটি নেওয়া এবং ওই চ্যালেঞ্জটা কেন আপনি ফেস করেছেন এটার মানেটা জানা, দিস ইজ ওপেননেস। এই জিনিসটা আপনার মধ্যে এখনো আসছে নাকি, এই জিনিসটা নিজেকে কোয়েশ্চেন করবেন। এবং আপনার ইন্টারেস্টটা কতটুকু, এই জিনিসটা আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন। এবং আপনি এখনো কি ডিসিপ্লিন হতে পেরেছেন কিনা, এবং 5-10টা স্টপ লস খাওয়ার পরেও কিন্তু আপনি একই রকম ডিসিপ্লিনটা মেনটেন করতে পারছেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনার ডিসিশনের ফ্যাক্টর গুলো আপনি কত ভালো মতো বুঝতে পারছেন, এবং আপনি কত কুইকলি আপনার ডিসিশনের উপর বেস করে আপনার ট্রেড এক্সিকিউট করতে পারছেন। সো আস্ক ইউর সেলফ, এই কোয়েশ্চেন গুলো কিন্তু আপনার নিজের জন্য, যে আপনি নিজেকে যখন কোয়েশ্চেন গুলো করবেন, দরকার হলে একটা খাতা কলম নিয়ে বসে একদিন সাইলেন্টে লাইক 15 to 20 মিনিটস নিজের জন্য একটা সময় দিবেন, যখন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, ইভেন ইট ইউর অফিস। আর আপনারা যদি কেউ ফজরের নামাজ পড়তে উঠেন 5 or 6 AM, তখন আপনারা এই জিনিসটা নিয়ে একটু বসতে পারেন। নামাজের পর যখন সবাই ঘুম থাকে, তখন আপনার কাছে কিছু সাইলেন্ট টাইম থাকে, ওই সময়টাতে নিজেকে কোশ্চেন করার জন্য ইটস দ্য বেস্ট টাইম। ঠিক আছে, ওই সময়টাতে এই আনসার গুলো খোঁজার চেষ্টা করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন কোন সেক্টরে আসলে আপনাকে ইমপ্রুভ করতে হবে। এন্ড ইন দ্যাট কেস, if you need my help, you are always welcome. আপনি অবশ্যই ceo@mfxcenter.net একটা ইমেল করে রাখবেন। That's it. Describing your problems, and and I'll be there to help. No problem. So I hope এই জিনিসটা মোটামুটি আপনাদের সবারই অলরেডি বুঝতে পেরেছেন। তাও যদি বুঝতে কোনো কষ্ট হয়, আমাদের ওয়েবিনার লাস্টে আমাদের যেটা কোয়েশ্চেন আনসার সেকশন থাকবে, ওই সেকশনের মধ্যে অফকোর্স আপনি আপনার কোয়েশ্চেন গুলো আস্ক করতে পারেন। ঠিক আছে, আই উইল বি देयर টু হেল্প, নো প্রবলেম। সো এখন আমি কিছু কোয়েশ্চেন নিয়ে আসি। রিসেন্টলি অনেকের কিছু কোয়েশ্চেন ছিল, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন देयर নেম। যারা অলরেডি কোয়েশ্চেনটা লিখেছেন তারা অলরেডি জানেন যে এটা কার কোয়েশ্চেন। সো ইন আ জেনারেল বেসিস এই কোয়েশ্চেন গুলো কিন্তু শুধু একজন দুজনের না, অনেকজনের মাথায় আসতে পারে। সো ফর দ্যাট রিজন আমি ডিসাইড করেছি যে এখন থেকে কোয়েশ্চেন গুলো আমি ওয়েবিনারের মাধ্যমে আমি জিনিসগুলো কমিউনিকেট করবো। সো আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন ছিল, সে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, সামটাইম উই হ্যাভ সিন দ্য মার্কেট ইন আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড। ওকে, so market has moved towards the 50% retracement and then moved to the trend direction. Okay, but most of the time it is seen that the price does not move that required 50% level so that we can enter into the market for buy or sell. How to detect the price may move to the 50% level and when the price will not move to that level. Okay, সো এই কোয়েশ্চেনটার মূল জিনিস হচ্ছে, আমরা নর্মালি অনেক সময় বলে থাকি যে প্রাইস অ্যাকশন উইপনের ক্ষেত্রে, যেগুলো অ্যাকচুয়ালি পিন বার বলেন, গালফিং বার বলেন, এইসব প্রাইস অ্যাকশন উইপনের ক্ষেত্রে 50% রিট্রেসমেন্ট হলে যে জিনিসটা আমাদের বেনিফিট হয় সেটা হচ্ছে আমরা একটা বেটার রিস্ক রিওয়ার্ড রেশিও পেতে পারি, এবং আমাদের যে ট্রেডিং এর যে টাইমিংটা, সেই টাইমিংটা বজায় থাকে। তাতে হয় কি, আমাদের ওভারঅল ট্রেডে প্রফিটে যাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। যেখানে ফর এক্সাম্পল আমি যদি একটা এনকালফিং বারের নিচে থেকে যদি আমি একটা সেল ধরি, ওইটা যদি আমার স্টপ লস হয় অ্যাবাউট 100 পিপস, আমি যদি এটার 50% রিট্রেসমেন্টের পর যদি আমি ট্রেডটা নেই, তাহলে আমার স্টপ লস নেমে দাঁড়াচ্ছে অ্যারাউন্ড 50 পিপস। সো দেখা যাচ্ছে আমাদের রিস্কটা 50% কমে যাচ্ছে। সো এই জন্য অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ট্রাই করি যে 50% রিট্রেসমেন্ট থেকে জিনিসটা ট্রেডটা নেওয়ার, বাট অনেক সময় এমন হয় যে 50% পর্যন্ত না গিয়ে জিনিসটা অনেক আগে থেকে সরে আসে, অনেক আগে থেকে নিচে নেমে যায়। সো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? এই ক্ষেত্রে যে জিনিসটা করা উচিত সেটা অ্যাকচুয়ালি আমি আমাদের যে ইন্ট্রাডে ট্রেডিং এর একটা ভিডিও আছে কোর্সে, সেই ভিডিওতে অলরেডি অনেকটুকু কভার করেছে। আই হোপ আপনি যদি ওই জিনিসটা আবার দেখেন তাহলে বুঝতে পারবেন। বাট ফর ইনস্টেন্স, এখনকার জন্য, এখন অনেক লোকে আছে, অনেক অ্যাটেন্ডিজ আছে, অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে। সো এখনকার জন্য আমি জাস্ট একটা কুইক প্রিভিউ বা কুইক আনসার দিয়ে দিচ্ছি।
সো যে কোয়েশ্চেনটা করেছিল আমাদেরকে, তার স্ক্রিনশট ছিল এটা, যে অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা লেভেল, এবং লেভেল পর্যন্ত আমাদের দেখলাম যে একটা বুলিশ মুভ হলো। বুলিশ মুভ হওয়ার পর প্রাইসটা অলরেডি বিয়ারিশ একটা এনগালফ করলো, ঠিক আছে, ফ্রম দ্যাট লেভেল, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এনগালফ করার পর দেখা যাচ্ছে যদি এখানে 50% যদি আমরা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল আঁকি, তাহলে জিনিসটা দেখা যাবে এই লেভেলের ভিতরে, মানে এই যে জায়গাটা আমি মাউস দিয়ে এখন দেখাচ্ছি, এই জায়গাটাতে রিট্রেস হওয়ার কথা ছিল যদি 50% হতো, কিন্তু তা হয় না। এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট করছে, করার পর আরো নিচে চলে গেছে। সো যারা 50%-এর জন্য ওয়েট করতেছিল তারা কিন্তু এই ট্রেডটা নিতে পারে না। সো নেওয়া ছাড়াই কিন্তু অলরেডি মার্কেট আবার নিচে চলে গেছে। সো এই ছিল কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন আমাকে করেছেন, তার অ্যাকচুয়ালি মূল মোটিভটা ছিল এটাই যে অ্যাকচুয়ালি এইসব ট্রেড গুলো যেগুলো অলরেডি 50% না ধরেই নিচে চলে গেছে, এগুলোকে আমরা কিভাবে ট্রেস করবো। সো ফার্স্টে আমি যে জিনিসটা, দেয়ার আর সার্টেন ফ্যাক্টরস যেগুলোকে আমাদের অবশ্যই কনসিডার করতে হবে। প্রথমত, এই যে আমরা চার্টটা দেখছি, এটা একটা ডেইলি চার্ট, ঠিক আছে। বাট আমি যখন এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করা শুরু করলাম, তখন আমি কি করছি, ডেইলি থেকে H4 H1 এর দিকে চলে গেছি। ওকে, সো H1 এর দিকে যাওয়ার পরে দেখি যে যখন আমাদের এই যে কোশ্চেনের যে কোশ্চেন আমাকে করেছে, সে অ্যাকচুয়ালি মার্কেটের ডেইলি চার্ট থেকে অ্যাকচুয়ালি ভিতরের দিকে চার্টটাতে দেখে না যে আসলে ভিতরে কি হচ্ছে, ঠিক আছে। সো আমি যখন একটু ভিতরে ঢুকলাম জাস্ট টু আনসার হিজ কোয়েশ্চেন, তখন আমি দেখতে পেলাম যে এখানের মধ্যে অলরেডি কিছু ইনডিসিশন চলতেছিল ইন দিস পয়েন্ট, ইন দিস ডেইলি ক্যান্ডেল। তো ইনডিসিশন যখন চলছে, ইটস অ্যাকচুয়ালি ইটস H4 টু বি অনেস্ট। সো যখন ইনডিসিশন, এখানের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেলের পর একটা বুলিশ ক্যান্ডেল, এরপর আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল। সো দেখাই যাচ্ছে এখানে কিন্তু মার্কেট খুবই কনফিউজ যে অ্যাকচুয়ালি বায়ে যাবে না সেলে যাবে। বাট ওভারঅল ট্রেন্ড যখন সেল, তবু আমি ধরে নিলাম যে ওকে, যখন ডাইনামিক লেভেল অফ 20 MA অলরেডি ব্রেক করে নিচে নেমে গেছিল, সো আই থিঙ্ক ইট শুড গো ফর সেল। সো এই ক্ষেত্রে আমি কি করবো, এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, যখন আমি দেখলাম যে এরকম একটা ইনডিসিশন মার্কেট অলরেডি এক্সিস্ট করতেছে, তখন আমি যে জিনিসটা চিন্তা করবো সেটা হচ্ছে এই যে রেঞ্জ বা এই যে বুলিশ বার, এই বুলিশ বার বা এই রেঞ্জ থেকে ব্রেকআউট আমার কিভাবে সম্ভব, ঠিক আছে। যারা কনজারভেটিভ ট্রেডার, যারা একটু রিস্ক নিতে ভয় পায়, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যখন দেখলো যে এই বিয়ারিশ ক্যান্ডেলটা ফর্ম করেছে, তখন তারা সেল নিতে পারে। অর এলস যারা একটু অ্যাগ্রেসিভ, তারা যে জিনিসটা দেখবে, একটা বিয়ারিশের পর একটা বুলিশ ক্যান্ডেল, গুড, এই বুলিশ ক্যান্ডেলের পর আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল, দ্যাট মিনস যে বিয়াররা এখনো মার্কেটে আছে এবং ডাইনামিক লেভেলের নিচেই কিন্তু প্রাইসটা রিসাইড করতেছে, বা ডাইনামিক লেভেল এটাকে রেজিস্ট্যান্স হিসেবে বাধা দিচ্ছে। সো যারা একটু অ্যাগ্রেসিভ ট্রেডার, তারা করবে কি, তারা এই ক্যান্ডেল ক্লোজের পরেই তারা একটা ট্রেড নিয়ে নেবে। আর যারা একটু কনজারভেটিভ ট্রেডার, তারা এই এর পরের একটা দুইটা ক্যান্ডেল পর, যে এই বিয়ারিশ ক্যান্ডেল, যেটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, যেটা এই রেঞ্জ থেকে ব্রেকআউট করেছে, তারা এই জায়গা থেকে সেল নেবে। সো আমি যদি প্রথমত এই জায়গা থেকে সেল নেই, তাহলে ফর এক্সাম্পল আমার স্টপ লস আমি অবশ্যই রিসেন্ট হাই এর উপরে দিব। বাট যদি আমি দেখি যে অ্যারাউন্ড রিসেন্ট হাইটা অনেক বেশি উপরে, তাহলে রিসেন্ট যে কোনো একটা ক্যান্ডেল হাই যেটা অলরেডি রেঞ্জের থেকে একটু উপরে, তার তার উপরে কিছুটা বাফার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি এখানে সেল নিলাম, ফর এক্সাম্পল এটা আমার 30 পিপস এর একটা স্টপ লস। সো 30 পিপস এর স্টপ লসে আমার অবশ্যই টার্গেট থাকবে যেন আমি অ্যারাউন্ড 60 পিপস এর একটা টার্গেট মিট করতে পারি। সো এখান থেকে যদি আমি একটা সেল নেই, এখান পর্যন্ত যদি আমরা আসি, দেখা যাচ্ছে যে অলরেডি আমরা একটা বিয়ারিশ ট্রেন্ড অলরেডি ফলো করতেছি, এবং আমাদের কিন্তু যে সেলিং প্রেশারটা আছে, সেলিং প্রেশারটা কিন্তু এখন অবধারিত আছে। এটা হচ্ছে একটা ওয়ে। আর সেকেন্ড ওয়ে হচ্ছে যে যদি আমরা ধরেন এইটাও মিস করলাম, ওকে, মার্কেট ইনডিসিশনে ছিল, ডেইলি ক্যান্ডেল ইনডিসিশন, সো আমার ট্রেড নিতে ভয় লাগতেছে, ওকে গুড। এরপর আমি একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখলাম, এরপর আমি ট্রেড নেওয়ার যখনই চিন্তা করছি, বাট দেখি যে না, স্ট্রং একটা ইম্পালসিভ বুলিশ ক্যান্ডেল, ওকে গ্রেট। সো এরপরেও দেখলাম যে না, আমার অ্যাকচুয়ালি মনে সায় দিচ্ছে না যে আমি এই ট্রেডটা নিব। এরপর আমি যেটা দেখলাম যে এরপরে কোন একটা লেভেল আছে, দেখলাম যে একটা সাপোর্ট এরিয়া আছে যেখান থেকে অলরেডি প্রাইস কিন্তু বাউন্স অফ করার একটা সম্ভাবনা থাকে।
সো দেখলাম যে না, সাপোর্ট লেভেলটাও ডেইলি ক্লোজ হয়ে গেছে অলরেডি। সো ডেইলি ক্লোজ হওয়ার পর তখন আমরা কি করব, দেখবো যে কোনো রিটেস্ট হচ্ছে কিনা। দেখলাম একটা রিটেস্ট হয়েছে, রিটেস্ট হওয়ার পর আমি এই জায়গা থেকে একটা যদি সেল নেই, আমাদের রিসেন্ট হাই হচ্ছে এটা, সো অ্যারাউন্ড ফর এক্সাম্পল 60 পিপস এর মতন আমাদের একটা স্টপ লস। ঠিক আছে, তো 60 পিপস এর মতন যদি আমরা একটা স্টপ লস নিয়ে কাজ শুরু করতাম, তাহলে জাস্ট একটু দেখেন যে এখানে কিন্তু অলরেডি আমাদের 120 পিপস এর মতন, লাইক 1:2 রিস্ক রেশিওর কিন্তু ট্রেড আমি এখানে পেয়ে যাচ্ছি। সো যে ট্রেডার আমাকে জিনিসটা কোশ্চেনটা করছে তার মধ্যে এবং আমার দেখার মধ্যে বা আমার পারসেপশনের মধ্যে এবং তার পারসেপশনের মধ্যে দুটো ডিফারেন্স আছে। ফার্স্ট ডিফারেন্স, সে যখন একটা ইনডিসিশন দেখছে, সে তার মধ্যে একটা ভয় কাজ করা শুরু করে দিচ্ছে। এই ভয় কাজ করা শুরু করার মধ্যে দুইটা কারণ হতে পারে। ফার্স্ট থিং, তার হয়তোবা যে অ্যামাউন্ট দিয়ে সে ট্রেড করতেছে সেই অ্যামাউন্টটা ইজ নট ভেরি সাফিসিয়েন্ট ট্রেড করার জন্য, অথবা ওই ট্রেডে তার রিস্কটা বেশি। আপনি যখন দেখবেন, ফর এক্সাম্পল আপনি যদি দেখেন যে এরকম একটা ইনডিসিশনের মধ্যে আপনি একটা অ্যাগ্রেসিভ ডিসিশন নিতে হচ্ছে, তখন কিন্তু আমরা নর্মালি যদি কোন একটা ট্রেডে, নর্মাল প্রতি ট্রেডে যদি আমরা 2% রিস্ক নেই, সেই ক্ষেত্রে ওই অ্যাগ্রেসিভ ট্রেডের মধ্যে আমরা এর অর্ধেক রিস্ক নিব, লাইক 1% রিস্ক নিব। তাহলে আমরা লট সাইজ যদি 2 সেন্ট করে ট্রেড নেওয়ার কথা থাকে, সেক্ষেত্রে আমরা 1 সেন্ট করে ট্রেড নিব, কারণ আমরা অ্যাগ্রেসিভ ওয়েতে আমরা অ্যাকচুয়ালি কাজ করার চেষ্টা করতেছি এখানে। ঠিক আছে, সো সে যদি একটু অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করতো বাই ম্যানেজিং দ্য মানি অ্যান্ড ম্যানেজিং দ্য রিস্ক, তাহলে যেটা হতো সেটা হচ্ছে সে এই ট্রেড নিতে কিন্তু ভয় পেত না, এখান থেকে সে একটা ট্রেড নিয়ে নিত। অ্যান্ড বিলিভ মি, এমন অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি যে আই হ্যাভ মেড আ লট অফ মানি উইথ লো প্রবাবিলিটি ট্রেড, যে যেটাতে একটু প্রবাবিলিটি কম ছিল বা ইনডিসিশন ছিল, বাট বিকজ অফ টেকিং দিস স্টেপ, কুইক অন দ্য ফিট, কুইক অন দ্য ফিটের স্টেপের কারণে, যে আমি জানতাম যে আমার কি কি ফ্যাক্টর গুলো এখানে আছে, আমার রিস্ক কতটুকু আছে, আমার কতটুকু লট নিতে হবে, এই জিনিসগুলো যখন অলরেডি আমার মাইন্ডে ডিসাইড করে ফেলেছে, তখনই কিন্তু আমি বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমি ডিসিশন নিতে পারছি যে আমি এই অ্যাগ্রেসিভ ট্রেডটা নিব কি নিব না। সো ডিসিশনটা খুবই ইম্পর্টেন্ট এখানে। সো আপনি যদি কোন একটা অ্যাগ্রেসিভ ট্রেড নিতে চান, সেই ক্ষেত্রে আপনার যেটা নর্মাল রিস্ক টেকিং রেশিও থাকে, যেটা ফর এক্সাম্পল 2%, বা যেটা পার্সেন্টেজ থাকে অ্যাকচুয়ালি 2%, ওইটাকে আপনি হাফ করে ফেলবেন, 1% করে ফেলবেন, তাহলে দেখবেন আপনার ভয়টা অনেকটুকু কমে গেছে, এবং তখন আপনি অ্যাগ্রেসিভ ট্রেডটা নিতে পারবেন। আর আপনি যদি ভয় পান যে ট্রেডটা যদি স্টপ লস হিট করে তাহলে কি করব, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে ওই দিন আপনারা ট্রেড করার দরকার নেই। আর এই ভয়টা যদি আপনার মধ্যে এক্সিস্ট করে, দ্যাট মিনস ইউ ক্যানট বি আ ট্রেডার, বিকজ আপনি যখন একটা ট্রেড ওপেন করেন, ইউ আর টেকিং আ রিস্ক, এবং এই রিস্কটাকে লিমিট করার জন্য কিন্তু আমাদের স্টপ লস জিনিসটা কিন্তু আমাদের ট্রেডিং এর মধ্যে আছে। সো ইউ নিড টু লার্ন হাউ টু টেক রিস্ক, এবং ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। যেটা আমি একটু আগে বললাম, যে যদি দেখেন যে এই ট্রেডটা আপনি অ্যাগ্রেসিভ ভাবে জিনিসটা নিতে যাচ্ছেন, বা অ্যাগ্রেসিভ স্টাইলে যদি ট্রেডটা নেন, আপনি আপনার রিস্কটাকে হাফ করে ফেলেন, লট সাইজ রিডিউস করে ফেলেন। ঠিক আছে, বাট স্টপ লস লেভেল এবং টেক প্রফিট লেভেল নিয়ে কোনো সময় কম্প্রোমাইজ করতে যাবেন না। আপনি বললেন যে না, আমি এখানে 2 সেন্টের ট্রেডই নিব, বাট স্টপ লসটা এটার উপরে দিই না। যেটা ডিসিপ্লিন, যেটা আমি এখানে আবার আবার দেখাচ্ছি, এই যে ডিসিপ্লিনের যে ব্যাপারটা, আমরা সবসময় আমাদের এমএফএক্স ইউনিভার্সিটিতে বলি, যখন আপনি কোনো একটা ট্রেড দিবেন, স্টপ লস সবসময় হতে হবে যে কোনো একটা রিসেন্ট হাই এর উপরে। এই কথাটা কেন বলি, কারণ ফর এক্সাম্পল এই জায়গায় যদি প্রাইসটা বাউন্স করে এই হাই এর উপরে যদি উঠে যেত, মানে আমাদের স্টপ লস যদি হিট করতো, তার মানে হচ্ছে মার্কেট অলরেডি কাউন্টার করে ফেলছে। সো আপনার স্টপ লস হিট করার পিছনে কিন্তু আমরা একটা রিজন পাচ্ছি, এবং ওই রিজন দেখিয়ে কিন্তু আমরা নেক্সট ট্রেডটা প্ল্যান করতে পারবো। ফর এক্সাম্পল, সবার মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে আহ, আমি কখন বুঝবো যে আমার এখন বাইরে যাওয়া দরকার নাকি এখন সেলে যাওয়া দরকার। জাস্ট সুইং হাই এবং সুইং লো এর উপরে বেস করে যদি আপনি জিনিসটা, ওই সুইং হাই এবং সুইং লো কে যদি ভালো মতো ট্রেস করতে পারেন, এবং ওই রেসপেক্টে যদি আপনি বুঝতে পারেন যে প্রাইস কিভাবে রিয়াক্ট করতেছে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কখন আপনার কাউন্টার করা উচিত। ফর এক্সাম্পল, এখন আমরা যদি দেখি এটা একটা বিয়ারিশ ট্রেন্ড,
বেস্ট ট্রেন্ডের মধ্যে এই যে সাপোর্ট লেভেল থেকে চিন্তা করলাম যে এই সাপোর্ট লেভেল থেকে অলরেডি আমাদের প্রাইসটা বাউন্স করে গেছে, বাউন্স করে আমাদের স্টপ লসটা হিট করে দিচ্ছে। তার মানে হচ্ছে এই যে বিয়ারিশ যে প্রেসার গুলো ছিল, এই যে বিয়ার গুলো ছিল, এই যে সেলার গুলো ছিল, এই সেলার গুলোকে অলরেডি বায়াররা অকুপাই করে ফেলছে এবং তাদেরকে অলরেডি পরাজিত করে ফেলছে। তার মানে হচ্ছে এখন বায়ারদের রাজত্ব হবে। তো বায়ারদের রাজত্ব বলে সাথে সাথে যে ঢুকে যাবো তা না, সেখানের মধ্যে আমাদের কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট ডিসিপ্লিন হচ্ছে ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি আমাদের স্টপ লস লেভেলের উপর ক্লোজ হচ্ছে কিনা এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। দেন ছোট কিছু একটা রিট্রেসমেন্ট এর উপরে বেস করে ইন্ট্রাডেতে যান, আরো ছোট টাইম ফ্রেমে যান, কিছু ইম্পর্টেন্ট লেভেল বা ইভেন্ট লেভেল বের করার চেষ্টা করেন, যেখান থেকে আপনি রিট্রেসমেন্ট বা রিটেস্টের পর থেকে আপনি একটা বাই নেওয়ার চিন্তা ভাবনা করবেন। সো স্টপ লস হিট করা মানে এই না যে খেলা শেষ। স্টপ লস হিট করা মানে হচ্ছে খেলা এখন অন্যভাবে খেলতে হবে আমাদেরকে। যদি ব্যাটিং এ আউট হয়ে যায়, যদি আমাদেরকে কেউ বোল্ড আউট করে ফেলে, এর মানে এই না যে আমি হেরে গেছি। আমি কিন্তু যদি ভালো মতো বোলিং করতে পারি, এই ম্যাচটা পুরোটা ঘুরিয়ে ফেলা সম্ভব। সো একই রকম ভাবে যে আমরা যদি স্টপ লসটাকে আমাদের এগেইনস্টে ইউজ না করে আমাদের স্টপ লস হিটটাকে যদি আমাদের ফরে ইউজ করি, তাহলে দেখা যাবে যতটুকু লস আমি এটাতে বিয়ার করেছি এর থেকে ডাবল প্রফিট আমরা এর থেকে বের করা সম্ভব। এন্ড ইট ইজ আ ট্রু ফ্যাক্ট। আমার এমনও হয়ে গেছে যে আমি অ্যারাউন্ড আমি আজকে মনে হয় আজকের ভিডিও কমেন্ট্রিতে আমি এই জিনিসটা শেয়ার করেছি যে হাউ আই ম্যানেজ মাই ইউরো ইউএসডি ট্রেড। যদি আমি দুটা স্টপ লস হিট করার পর অ্যারাউন্ড 40 পিপস এর মাইনাসে ছিলাম, but I took around 185 pips plus profit from that trade, from that single pair, from that single week. So স্টপ লস হিট করা মানে এই না যে আপনাকে থেমে যেতে হবে। স্টপ লস ইউজ করার আপনি যদি প্রপার জায়গায় স্টপ লসটা প্লেসমেন্ট করতে পারেন আমাদের যে ডিসিপ্লিন অনুযায়ী, তাহলে স্টপ লস হিট করা মানে হচ্ছে নতুন একটা সম্ভাবনা আপনার দিকে আসছে। ওই সম্ভাবনাকে কিভাবে আপনি কাজে লাগাবেন, এরপরে কি কি ডিসিপ্লিন গুলো আপনি মেনটেন করতে হবে, ওই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, যেটা অবভিয়াসলি আপনি যদি প্র্যাকটিস না থাকে আপনার অবশ্যই জানা থাকলে সম্ভব না। আপনি প্র্যাকটিস করতে করতে জিনিসটা আপনার সাবকনসিয়াস লেভেলে চলে যাবে। সো ইউ নিড টু প্র্যাকটিস ভেরি ওয়েল যদি আপনি অ্যাকচুয়ালি আপনার স্টপ লসকে বা আপনার ডিফিসিয়েন্সিকে বা আপনার লসকে যদি কাজে লাগাতে চান। ঠিক আছে? সো আই হোপ আপনারা এখন জিনিসটা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি হাউ ইউ শুড লুক এট দ্য মার্কেট এবং কত তাড়াতাড়ি আপনাকে রিয়াক্ট করতে হবে। এবং যদি মার্কেট মাঝে মাঝে ইনডিসিশনে থাকে, আপনাকে কিছু ফ্যাক্টরের উপর বেস করে আপনার মার্কেটের আপনার ট্রেডটা এক্সিকিউট করতেই হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে কিন্তু আমার মোটামুটি প্রবাবিলিটি একটু লো থাকলেও কিন্তু যখন এই থার্ড ক্যান্ডেল যে বিয়ারিশ ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর কিন্তু আমাকে অলরেডি বলে দিচ্ছে যে না, বিয়ার্সরা এখনো কিন্তু আছে, এখনো সেলাররা মার্কেটে আছে এবং ডাইনামিক লেভেলের নিচে ক্লোজ হওয়ার মানে হচ্ছে অলরেডি অ্যাভারেজে সেলাররা একটু বেশি। আমরা এটাকে মুভিং অ্যাভারেজ কেন বলি? কারণ একটা অ্যাভারেজ যখন একটা ফিগার বের করে, এটা দিয়ে কিন্তু মুভিং অ্যাভারেজের লাইনটা হয়। সো মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হওয়া মানে হচ্ছে অলরেডি সেলার্স আর স্টিল প্রেজেন্ট। আর সেলার যদি এর মধ্যে প্রেজেন্ট থাকে এবং এরকম একটি ডিসিশনের মধ্যে যদি আমরা একটা সেলিং ক্যান্ডেল দেখতে পাই আফটার বুলিশ ইম্পালসিভ ক্যান্ডেল, তার মানে হচ্ছে আমরা এটাতে সেলে যাওয়ার সম্ভাবনাটা কিছুটা আছে। উই ক্যান টেক দ্য রিস্ক, উই ক্যান ট্রাই ইট আউট, রাইট? সো এই ব্যাপারে যদি আরো কারো কোয়েশ্চেন থাকে অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম। সো এই ক্ষেত্রে যদি কেউ বলে যে ট্রেডারটা অলরেডি আমাদের কে কোয়েশ্চেন করেছিল যে এই ব্যাপারে হোয়াট শুড আই ডু, এই ব্যাপারে আমার যেটা সাজেশন থাকবে, তিনটা পয়েন্ট থাকবে আমার অ্যাকচুয়ালি সাজেশন, যেটাতে অ্যাকচুয়ালি আপনাকে কাজ করতে হবে। ফার্স্ট, ডিসিশন মেকিং ফ্যাক্টর গুলোকে ফার্স্টে বোঝা এবং খুব কুইকলি এটাতে রিয়াক্ট করা। লাইক আপনার আপনার যে ট্রাস্ট থাকতে হবে এবং গার্ডস থাকতে হবে যে কোনো লস যদি আমার কাছে আসে বা এটা যদি স্টপ লস হিট করে, আই শুড বি প্রিপেয়ার্ড বিফোর ইট হ্যাপেন্স। আমরা যখন স্টপ লসটা দেই তার মানে হচ্ছে যদি এটা কিন্তু আমাদের ডিসিপ্লিনের মধ্যে বলা হয় যে আপনি যদি স্টপ লস প্লেস করেন এর মানে হচ্ছে যদি মার্কেট উল্টা দিকে ঘুরে যায় তাহলে এর থেকে বেশি লস আমার হবে না। তার জন্য তো আমরা স্টপ লসটা প্লেসমেন্ট করি, রাইট? সো আপনি যদি স্টপ লস দেওয়ার পরে যদি ভয় থাকেন যে আমার স্টপ লসটা যদি হিট করে ফেলে তাহলে কি হবে, তাহলে কিন্তু এখানের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে, আপনার থিঙ্কিং এর মধ্যে একটা ক্ল্যাশ। সো
প্রথম থিঙ্কিং যেটার জন্য আপনি স্টপ লসটা বসাচ্ছেন, ওই থিঙ্কিং আপনাকে বলতেছে যে মার্কেটের কোনো ভরসা নেই, মার্কেট যে কোনো দিকে যেতে পারে। তার জন্য আমরা বলি না যে 100% এদিকেই যাবে, আমরা বলি 90%, 85% অ্যাকুরেসি, 75% অ্যাকুরেসি যে এদিকে যেতে পারে। ঠিক আছে, বাট অড কিন্তু কিছু অ্যাকুরেসি থাকে, লাইক 35%, 25%, 5%, ইভেন 10%, যে আপনার এগেনস্টে ট্রেডটা যাও। তার জন্য তো আমরা স্টপ লসটা দেই। এটা ইটস আ কাইন্ড অফ ইন্স্যুরেন্স, যে আমার যদি 100 টাকা পকেটে থাকে, এই ট্রেড যদি লস হয় আমার 5 টাকা লস হবে, অন্তত 95 টাকা আমার পকেটে থাকে। এই জন্যই তো আমরা স্টপ লসটা দিই। সো অনেকে দেখা যায় যে স্টপ লস প্লেস করার পর ভয় থাকে যে অ্যাকচুয়ালি আমি স্টপ লসটা প্লেসমেন্ট কেন করছি, এই স্টপ লস যদি হিট করে আমার কি হবে। সো ইউ নিড টু থিঙ্ক বিফোর ইউ টেক দ্য ট্রেড। আপনি যদি মেন্টালি প্রিপেয়ার্ড না থাকেন যে স্টপ লসটা হিট করতে পারে, তাহলে এর মধ্যে যে জিনিসটা হচ্ছে আপনার ফিয়ারটা কাজ করছে, আপনার ভয় কাজ করছে, অতিরিক্ত পরিমাণে ভয় কাজ করছে। তো ওই সময় আপনার ট্রেডটা না নেওয়া উচিত। ইফ ইউ থিঙ্ক যে এই ট্রেডটা আমি নিতে পারবো না, কারণ আই ডোন্ট হ্যাভ দ্য ট্রাস্ট, আই ডোন্ট হ্যাভ দ্য গাট টু ফেস দ্য লস, তাহলে ট্রেডটা নেওয়ারই দরকার নেই। যেটা হচ্ছে ফিনান্সিয়াল রিস্ক টলারেন্স, যেটা আমি বলি। আপনি যদি টলারেট করতে না পারেন আপনার পকেট থেকে 5 টাকা লস হবে, যেটার জন্য যে ট্রেড অ্যাকচুয়ালি 50 টাকা পটেনশিয়াল আছে, তাহলে কিন্তু আপনি ট্রেডে যেতে পারবেন। ইটস ভেরি ট্রু। আপনি যদি কোনো একটা বিজনেস, ফর এক্সাম্পল আপনি যদি একটা ডিপার্টমেন্টাল স্টোরের বিজনেস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম 10-20 লাখ টাকা একটা ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, বিকজ আপনাকে দোকান ভাড়া দিতে হবে, দোকানের অ্যাডভান্স আছে, আপনার দোকানে মালামাল তুলতে হবে, না হলে তো ক্রেতারা আসবে না, রাইট? ওইখানেও কিন্তু আপনি প্রথমে রিস্কটা নিচ্ছেন। যদি বেচা বিক্রি না হয় বা 5-6 মাস পরে দেখলেন যে না আপনার দোকানটা ভালো চলতেছে না, তখন আলাদা ব্যাপার, বাট ফার্স্ট ইউ আর টেকিং দ্য রিস্ক ইন এভরি বিজনেস, এন্ড ট্রেডিং ইজ নট ডিফারেন্ট। সো আপনি যখনই একটা ট্রেড নিচ্ছেন, দ্যাট মিনস ইউ আর টেকিং আ রিস্ক। এবং ওই রিস্ক রিওয়ার্ড রেশিও দিয়ে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি যে এই যে 5 টাকা রিস্কটা নিচ্ছি, এটা থেকে আমি 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা পাবো কিনা। যত ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও থাকবে, যত কম রিস্ক থেকে আমি যত বেশি রিওয়ার্ড পাবো, ওইটাই ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও। সো ওইভাবে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যে আমরা আসলে যে রিস্কটা নিতে যাচ্ছি এটা আমরা টলারেট করতে পারবো কিনা যদি আমাদের স্টপ লস হিট করে। আর ডিসিপ্লিন থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি স্টপ লস হিট করার ভয়ে ধরেন 1-2 বার স্টপ লস হিট করেছে, আপনারা হয়তো আমার যে আজকে মেম্বার্স ভিডিও কমেন্ট্রিটা দেখার কথা ছিল, এটা যদি দেখে থাকেন আপনারা ওখানে দেখবেন যে অলরেডি 2 বার পর পর ইউএসডি তে স্টপ লস হিট করার পর আমি কিন্তু মার্কেট থেকে পালাই যাই না, আমি কিন্তু মার্কেটেই ছিলাম। ঠিক আছে, আমি মার্কেটকে ওয়াচ করতেছিলাম। আমার মাথায় এই জিনিসটা ছিল না যে আমি কত তাড়াতাড়ি রিকভার করবো, আমার মাথায় এই জিনিসটা ছিল what should be the best time to get into this sell trade। আমি জানতাম যে এখানে সেল হবে, because there are certain factors যেগুলো অলরেডি আমাদের এমএফএক্স ইউনিভার্সিটি কোর্সের মধ্যে আমরা অলরেডি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। সো there were certain factors, আমি এর আগে থেকে বলে আসছি যে ইউএসডি সেলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। লাস্ট উইক ইউএসডি সেলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। 1.2350 এর উপরে চলে যায়, আমার স্টপ লস হিট করে। এরপরে আমি আবার 1.24 এর দিকে আবার একটা ট্রেড নেই, যেটা আবার স্টপ লস হিট করে। বাট আই ওয়াজ ইনসাইড দ্য ডিসিপ্লিন, আমি ডিসিপ্লিন ভঙ্গ করি না। তার জন্য 40 পিপস স্টপ লস হিট করার পর I took above 185 plus pips with that pair at the same week. Okay, so it is the result of discipline and persistence. Persistence জিনিসটা কি? বারবার হেরে যাওয়ার পরও আপনি আপনার ডিসিপ্লিনটা মেনটেন করে একই রকম ভাবে কাজ করা, বা নিজেকে ইমপ্রুভ করে জিনিসটাতে কাজ করার চেষ্টা করা, দ্যাট ইজ দ্য পারসিস্টেন্স থিং। সো এই তিনটা জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে ইউ ক্যান গেট ইনটু আ ভেরি গুড ট্রেড। এবং অনেক ট্রেডার আমাকে জিজ্ঞাসা করে লাইক হাউ আই টেক সাচ গুড এন্ট্রিজ, আমি এত ভালো টাইমিং কেমন করতে পারি, বিকজ আই টেক রিস্ক। এবং আমি এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখি, যে আমি যদি এই জায়গা থেকে এন্ট্রি নেই, আমার স্টপ লস থাকতেছে এই জায়গায়, তাহলে আমার স্টপ লস যদি এই জায়গায় হিট করে তার মানে পুরো কাউন্টার হওয়ার সম্ভাবনা আছে। সো ওয়াই নট টেক দ্য ট্রেড আর্লি। আমি প্রাইস অ্যাকশন উইপনের জন্য কিন্তু ওয়েট করি না। আমাদের যেসব এর আগেও কিছু ওয়েবিনার হয়েছে ট্রেডিং এন্ট্রিজ এর উপরে, কিছু ভিডিওস আপনারা পাবেন এরফ্যাক্স ইউনিভার্সিটিতে, ওখানের মধ্যে কিন্তু দেওয়া আছে আই ডোন্ট ওয়েট ফর প্রাইস অ্যাকশন উইপন। একটা পিন বার হওয়ার জন্য কিন্তু আমি ওয়েট করি না, একটা এনগালফিং বার কমপ্লিট হওয়ার জন্য কিন্তু আমি ওয়েট করি না মাঝে মাঝে। বিকজ যখন আমি দেখি প্রাইস অ্যাকশন কনটেক্সটটা ঠিক আছে, আমার প্রাইস অ্যাকশন উইপনের কনফার্মেশনের দরকার নেই। হ্যাঁ, আমি মাঝে মাঝে কনফার্মেশন চাই কিসের? একটা ডেইলি ক্লোজের। আমি এটা এই জন্যই কনফার্মেশন চাই
কারণ আমি চাই না যে মার্কেটে যখন আমার সাথে ব্লাফ করবে, লাইক রিজেক্ট করে দেয় বা একটা ফলস ব্রেক হয়, ওই ফলস ব্রেকের মধ্যে আমি নিজেকে ফেলতে চাই না। তার জন্য মাঝে মাঝে whenever I see that যে মার্কেট অনেক বেশি ভলাটাইল, তখন আমি ডেইলি ক্লোজের জন্য ওয়েট করি। বাট আমি ওয়েট করি না এই জন্য না যে যে আমি একটা পিন বারের জন্য ওয়েট করি না, আমি একটা এনগালফিং বারের জন্য ওয়েট করি না, আমি একটা পাওয়ার বারের জন্য ওয়েট করি না, আমি ওয়েট করি একটা ডেইলি ক্লোজের জন্য যখন মার্কেট ভলাটাইল থাকে। বাট অনেক সময় দেখতে পারবেন যে আমি একদম কারেক্ট এট দ্য লেভেল থেকে আমি সেল বা বাই নিয়ে নিই, বিকজ আই বিলিভ ইন কনটেক্সট, ইম্পালসিভ, কারেক্টিভ, নন ভলাটাইল, ভলাটাইল। ঠিক আছে, যেমন ইউএসডি জাপানিজ ইয়েন, নন ভলাটাইল ট্রেন্ড অনেকদিন ধরে চলছে। So, এখানের মধ্যে চোখ বন্ধ করে বলে যাওয়া যায় যে একটা পর্যায়ে যে এটা আবার নিচে চলে যাবে, যেটা আমি গত সপ্তাহে, যদি আপনারা ভিডিও কমেন্ট্রিটা দেখে থাকেন, ওখানে আমি বলেছিলাম যে ইউএসডি জেপিওয়াই আবার উপরের দিকে উঠবে ডাইনামিক লেভেল বা 107.50 এরিয়ার কাছাকাছি থেকে মার্কেটটা আবার রিভার্স ব্যাক করবে, যেটা কিন্তু অলরেডি টুডে ইজ দ্য রিয়ালিটি। সো হাউ আই মেক সাচ গুড এন্ট্রিজ? বিকজ আই টেক রিস্ক, বাট বেসিস অন কনটেক্সট। হুট করে এমনি না জেনে গ্যাম্বল করি না। সো in every decision I have some factors যেগুলা একদিনে আপনার গ্রো করবে না বা এক মাসে গ্রো করবে না, এটা আপনার পারসিস্টেন্স, প্র্যাকটিসের উপরে জিনিসটা গ্রো করবে। সো কোয়েশ্চেন পার্ট 2, সেকেন্ড যে কোয়েশ্চেন করেছিল তার প্রায় 6-7টার মতো কোয়েশ্চেন আছে, সেখানের মধ্যে হোয়াট ইজ অর্ডার ফ্লো? অর্ডার ফ্লো হচ্ছে মেইনলি যে মার্কেটের মধ্যে বুলসরা বেশি পাওয়ারফুল আছে বা বিয়ার্সরা বেশি পাওয়ারফুল আছে, এই জিনিসটা বোঝা। যে আসলে নদীর স্রোত যেটাকে আমরা ফ্লো বলি বা রিভার ফ্লো বলি, যে নদীর স্রোতটা আসলে বাম দিকে যাচ্ছে নাকি ডান দিকে যাচ্ছে, এই জিনিসটা বোঝা। সো মার্কেটের অর্ডার ফ্লো জিনিসটা সেম, টু বি ভেরি সিম্পল, যে আসলে বিয়ার্সরা কন্ট্রোলে আছে নাকি বুলসরা কন্ট্রোলে আছে, এই জিনিসটা বোঝা। And second question হচ্ছে how to know that big money or hedge funds going to trade. ওকে, এটা বোঝার জন্য তেমন কোনো অ্যাকচুয়ালি কোনো প্রপার আনসার নাই। প্রপার আনসার এই জন্য নাই কারণ তারা কোন সময় ট্রেড করতে যাচ্ছে, তারা কোন সময় ট্রেড করতে যাচ্ছে না, এটা তারা ছাড়া, লাইক দ্যাট অর্গানাইজেশনের মানুষ ছাড়া বা যে ট্রেডার সে ছাড়া others cannot like calculate or assume, because এখানের মধ্যে কিছু ফ্যাক্টর আছে। ফার্স্ট থিং, বিগ মানি যেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অফ ব্যাংক যারা ট্রেড করে, দে ট্রেড ফর লং টার্ম। তারা যখন টাকাটা ঢালে, তারা অনেকটুকু অনেক অনেক ফ্যাক্টরের উপরে বিবেক বিবেচনা করে কিন্তু টাকাটা ঢালে, লাইক হেজ ফান্ডস। সো এখানে অনেকগুলো ফ্যাক্টর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। বাট আপনি যদি মার্কেটের বিহেভিয়ার দেখে বোঝার যদি এই জিনিসটা জানতে চান, তাহলে যে জিনিসটা আমি বলতে পারবো সেটা হচ্ছে যখন কোনো একটা ইম্পর্টেন্ট ইকোনমিক নিউজ লাইক ইন্টারেস্ট রেট ডিসিশন বা এমপ্লয়মেন্ট চেঞ্জ, অথবা এমন যদি হয় লাইক জিডিপি, জিডিপির সময় একটু কম হয় যদি, বা ইন্টারেস্ট রেট ডিসিশন বা এমপ্লয়মেন্ট চেঞ্জ, এইসব জিনিসের ব্যাপারে দেখবেন যে মার্কেটের মধ্যে অনেক বড় বড় ইম্পালসিভ ক্যান্ডেল গুলো ক্রিয়েট হয়। যদি দেখেন যে অনেক বিশাল আকারে কোনো কিছু একটা ইম্পালসিভ ক্যান্ডেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, লাইক 90 পিপস, 100 পিপস, 150 পিপস, দ্যাট মিনস দ্য বিগ মানি ইজ দেয়ার। যখন দেখবেন যে ট্রেডিং এর ভলিউম অনেক বেশি বেড়ে গেছে, ইম্পালসিভনেস অনেক বেশি বেড়ে গেছে, মার্কেটের লিকুইডিটি অনেক বেশি বেড়ে গেছে, বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে এবং একদিকে শুধু যাচ্ছে মার্কেট, অন্য কোনো দিকে কাউন্টার হওয়ার সম্ভাবনা খুব কম, যেটা নন ভোলাটাইল এবং ইম্পালসিভ ট্রেন্ডে, ইম্পালসিভ প্রাইস অ্যাকশন কনটেক্সটের দিকে হয়। সো ওই সময় আমাদেরকে বুঝতে হবে যে দ্য বিগ ম্যান ইজ প্লেইং। ওই সময় বিশাল বিশাল ইনস্টিটিউশনসরা বা হেজ ফান্ডরা অ্যাকচুয়ালি ওই সময় মার্কেটে আছে। ঠিক আছে, আর যখন আপনি দেখবেন যে মার্কেটে কারেকশন শুরু হয়ে গেছে, ইনডিসিশন শুরু হয়ে গেছে, বা মেইনলি কারেকশন বা রিট্রেসমেন্ট শুরু হয়ে গেছে, তখন ওই বিগ মানি যারা ইনভেস্ট করে তারা আস্তে আস্তে তাদের প্রফিটটা নিয়ে নেওয়া শুরু করে, বা তাদের ফান্ড গুলো আস্তে আস্তে মার্কেট থেকে উইথড্র করে। তার জন্য কিন্তু কারেকশনটা শুরু হয়। ঠিক আছে, আমি একটা কথা সবসময় বলি, যখন মার্কেট ইম্পালসিভ থাকে বা নন ভোলাটাইল থাকে, তখন তারা বড় যে সব ইনস্টিটিউশন আছে তারা ওই সময় দে মেক মানি। ঠিক আছে, আর যারা যখন দেখবেন যে মার্কেট কারেকশনে, দেন দে আর টেকিং দ্য মানি অর দে আর টেকিং দেয়ার প্রফিট, ওই সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যদি দেখা যায় অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা অলরেডি মার্কেট থেকে উঠাই নেওয়া হয়েছে, তখন দেখবেন যে কাউন্টার করা শুরু করে মার্কেট। যদি এটা সেলফ ফ্রেন্ডে থাকে, দেখবেন যেটা বায়ে চলে গেছে, তার মানে হচ্ছে বিয়ার্স আর আউট এন্ড বুলস আর কামিং ইন। এবং এটা বোঝার সবার থেকে ব্রিলিয়েন্ট আইডিয়া হচ্ছে
to have some observation on the swing highs and swing lows. কারণ যখন দেখবেন যে এর উপরে উঠে গেছে, তার মানে এতটুকু যে বিয়ার্সরা ছিল এদেরকে অকুপাই করে ফেলছে, এবং অলরেডি যে বিগ ফান্ডস যারা ছিল ওরা অলরেডি মার্কেট থেকে উঠে গেছে। তার কারণেই এখন অন্যরা যারা অপোজিট সাইডে ট্রেড করতেছিল, দে আর ইন কন্ট্রোল। সো ভেরি ইন্টারেস্টিং থিং। সো হাউ টু ট্রেড লন্ডন এন্ড নিউ ইয়র্ক ওপেন। লন্ডন এবং নিউ ইয়র্ক ওপেনের ব্যাপারে অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক ওপেন হয় অ্যাকচুয়ালি লন্ডন ওপেন এবং নিউ ইয়র্ক ওপেনের চার্টের মধ্যে একটু ডিফারেন্স থাকে, এছাড়া কিন্তু সবকিছুই সেম থাকে। সো অ্যাকচুয়ালি লন্ডন ওপেন বা নিউ ইয়র্ক ওপেনের জন্য স্পেসিফিক্যালি অনেক ট্রেডাররা কিছু স্ট্র্যাটেজি ইউজ করে, বাট আমি অনেকগুলো এরকম অনেক কিছু স্ট্র্যাটেজি ট্রাই করেছি ইন 2013 and 14, বাট আই ডিডন্ট ফাইন্ড মাচ ইন্টারেস্টিং থিং, এবং কোনো ইন্টারেস্টিং বা এমন কিছু পাই না যেটাতে অ্যাকচুয়ালি আমাদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট করা সম্ভব। সো আই ডোন্ট থিঙ্ক এই লন্ডন ওপেন বা নিউ ইয়র্ক ওপেন নিয়ে অত বেশি বদার করার দরকার আছে। বাট নিউ ইয়র্ক ওপেন চার্ট গুলো আমি সবসময় ফলো করি, কারণ এটার H4টাতে গ্যাপ একটু কম থাকে, এবং যখন আপনার মার্কেট একটা ডেইলি ক্লোজ হয় বা উইকলি ক্লোজ হয় তখন গ্যাপটা থাকে না, নর্মালি প্রপার ক্যান্ডেলটা দেখা যায় নিউ ইয়র্ক ওপেনে। বাট লন্ডন ওপেনে দেখা যায় যেসব লাইক লন্ডন ওপেনের চার্ট যারা ইউজ করে, যেমন এক্সপ্রেস, তাদের ডেইলি চার্ট দেখবেন একরকম, ক্যান্ডেলের ফরমেশনটা দেখবেন একরকম। আর যারা নিউ ইয়র্ক ওপেন চার্ট ইউজ করে লাইক এক্সি ট্রেডার আর আইসি মার্কেট, তাদের উইকলি ক্লোজটা দেখবেন একরকম, এবং ডেইলি ক্যান্ডেল গুলো উইক ওপেন হওয়ার পর ডেইলি ক্যান্ডেল গুলো দেখবেন একরকম। সো একটু নয়েজটা কম থাকে নিউ ইয়র্ক ওপেনে, তার জন্য আমি পার্সোনালি প্রেফার করি যে নিউ ইয়র্ক ওপেনটা নিয়ে কাজ করলে বেটার। So number 4, why market sometimes moves so fast without any economical news? Because the market has three factors. First thing, fundamental, যে কোনো একটা নিউজ থাকতে পারে, এটার জন্য মার্কেট অনেক সময় ফাস্ট মুভ করে। সেকেন্ড, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল, এই দুটো জিনিস কিন্তু কাইন্ড অফ রিলেটেড। সো অ্যাকচুয়ালি এই ব্যাপারে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে ইট ক্যান বি সেন্টিমেন্টাল ওয়াইজ, বিকজ মার্কেটে কিন্তু দুটো পার্টি ছাড়া আর কেউ নেই। ফার্স্ট ওয়ান ইজ বায়ার, সেকেন্ড ওয়ান ইজ সেলার। যদি মার্কেটে এমন কিছু অ্যাজিউম করে, ফর এক্সাম্পল আগামীতে লাইক এই মাসে আমাদের একটা ইউএসডি তে ইন্টারেস্ট রেট হাই হওয়ার সম্ভাবনা আছে, সো অলরেডি মার্কেট সেন্টিমেন্ট ইউএসডি যদি খারাপ নিউজও আসে, লাইক রিসেন্টলি কিন্তু আমাদের যেটা এনএফপি নিউজ ছিল, রিসেন্টলি যেটা আমাদের এমপ্লয়মেন্ট চেঞ্জ, আনএমপ্লয়মেন্ট রেটের যেটা নিউজ ছিল, এবং অ্যাভারেজ আওয়ারলি আর্নিংস এর যেটা নিউজ ছিল, এটা কিন্তু কোয়াইট মিক্স ছিল। লাইক এনএফপি কিন্তু একটু পজিটিভ ছিল, বাট অ্যাভারেজ আওয়ারলি আর্নিংস কমে গেছে অনেকটুকু, প্লাস আবার দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু আনচেঞ্জড, চেঞ্জই হয় না। সো এই ক্ষেত্রে দেখা যায় যে মার্কেট কিন্তু অনেকটা একটা মিক্সড রিয়াকশন। তাও দেখা যাচ্ছে ইউএসডি কিন্তু এখনো স্ট্রং। ওয়াই? বিকজ মার্কেট সেন্টিমেন্ট, মার্কেটে যারা প্লেয়াররা আছে বা মার্কেটে যে ট্রেডাররা আছে, মার্কেটে যে বিগ ফান্ডস এবং বিগ মানিরা আছে, তারা চিন্তা করতেছে যে আগামীতে এই মাসে কয়েকদিন পরে রেট হাইক হবে, সো ইউএসডি স্ট্রং হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। যদি স্ট্রং লং টার্মের জন্য না হয়, একটা শর্ট টার্ম যদি কুইক একটা বিয়ারিশ প্রেশার আমরা পেতে পারি, ওই সময় কিন্তু আমরা একটা ভালো প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবো। তো বিগ মানি বা হেজ ফান্ডের এরকম একটা চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে, ঠিক আছে? সো তার জন্য দেখা যায় যে মার্কেট সেন্টিমেন্টটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসটা করি। প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসে কিন্তু আমরা সেন্টিমেন্ট নিয়ে কাজ করি, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর ইন দ্য মার্কেট। অনেক সময় দেখা যায় যে ইউএসডি নিউজ এত ভালো আসছে, তাও দেখা যাচ্ছে ইউরো ইউএসডি কে ডোমিনেট করতেছে। ওয়াই? বিকজ দ্য মার্কেট থিংস দ্যাট যে ইউএসডি যত ভালো নিউজ আসুক না কেন, ইউরো এখনো পাওয়ারফুল, এবং মানুষ ইউরোতেই বেশি ইনভেস্ট করতেছে। Sentiment is one of the biggest things in every market, not only forex, but stock, shares, futures, everyone, everywhere. Yes, sir. And number 5, how divided by four rules work on H1 scalping. আপনি যদি divided by four rules এর যে সেকেন্ড পার্টের ভিডিওটা আছে, ওই জিনিসটা যদি একটু দেখেন, তাহলে I think you will be uh, getting to know this, because আমরা তখন 15 মিনিটকে আমরা 15 মিনিট 15 মিনিট 15 মিনিট 15 মিনিট করে 4 ভাগ করি 1 ঘন্টাকে, তো অ্যামাউন্টস টু 60 মিনিটস, এবং ওইটার উপর বেস করে আমরা H1 স্ক্যালপিংটা করি নর্মালি। এবং আমাদের যেটা স্ক্যালপিং এর একটা ভিডিও আছে, ওইটা দেখলে আই থিঙ্ক আপনি আরো ভালো মতো বুঝতে পারবেন। এছাড়াও যদি আপনার এই ব্যাপারে আরো বেশি কোয়ারি থাকে, বিকজ ইট ক্যান নট বি, এটা অ্যাকচুয়ালি অনেক কথাবার্তার ব্যাপার স্যাপার আছে, ইট নিডস আ লট অফ ইন্টারাকশন, সেই ব্যাপারে আপনি আমার সাথে একটা পার্সোনাল স্কাইপে একটা সেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন।
ওই সময় আমি আপনার সাথে বসে আমি জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে জিনিসটা বোঝাবো, নো প্রবলেম। ঠিক আছে? সো নাম্বার 6, when should you enter and close out trade? এই জিনিসটার ব্যাপারে একটু আগে আমি জিনিসটা কভার করেছি যে এন্টারের ব্যাপার যেটা অ্যাগ্রেসিভ এবং কনজারভেটিভ স্টাইল যেটা আমি বলি, ওই স্টাইলগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। এবং ক্লোজিং ইউর ট্রেড ইট ডিপেন্ডস অন সার্টেন ফ্যাক্টস, যেটা অলরেডি ট্রেডিং এন্ট্রিজ এন্ড গেটিং আউট অফ দ্য ট্রেড, এই ব্যাপারে যে ভিডিওটা আছে ওইটার মধ্যে কিন্তু সবকিছুর এই আনসার গুলো দেওয়া আছে। তাও যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয়, you can come up to me in the Skype and I'll be helping you. আর ট্রেডিং কিছু এক্সাম্পল অফ কোর্স আমি দিব। আর question part number 3, I already know about pending order of MT4, but I did not know about buy stop and sell stop, and how to use it in trading. Could you please discuss it for me? Of course. বাই স্টপ এবং সেল স্টপ এবং বাই লিমিট এবং সেল লিমিটের মধ্যে কিছু বেসিক ডিফারেন্সেস আছে, যেটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি না দেখলে আপনি বুঝতে পারবেন না। সো কারেন্টলি আমি যদি এই জিনিসটা দেখি, ফর এক্সাম্পল এটা আমাদের ইউরো ইউএসডি চার্ট, এখন প্রাইস আছে 1.2320। সো আমি যদি এখন চিন্তা করি যে আমি এখন একটা বাই নিব, সো আমি এখন যদি বাই বাই মার্কেট বা সেল বাই মার্কেট দিই, তখন এখন ডিরেক্ট বা ইনস্ট্যান্ট এক্সিকিউশনটা হবে। ঠিক আছে? বাট আমি যদি এমন করি যে আমি একটা ট্রেড নিলাম, ফর এক্সাম্পল এই টাইপটাতে চেঞ্জ করে পেন্ডিং অর্ডার দিলাম, তখন আমি একটা বাই স্টপ যদি বসাই, তাহলে বাই স্টপটা দিতে হবে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট যে ফাউন্ডেশনটা, বাই স্টপের যে ফাউন্ডেশনটা, এটা হয়তো অনেকেই জানেন, যে কোয়েশ্চেন করেছে তার জন্য আমি একটু জাস্ট জিনিসটা বুঝাই দিই। সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা বাই করতে চান, and if you don't have time to uh, like take instant execution, ইনস্ট্যান্ট এক্সিকিউট করার যদি সময়টা আপনার না থাকে, বা আপনি ফর এক্সাম্পল এখন প্রায় রাতের 11টা বাজতেছে, আপনি যদি এখন ঘুমাতে যেতে চান, আপনি জানেন না যে অ্যাকচুয়ালি 1.2350 লেভেলটা কখন টাচ করবে। সো হতে পারে আপনি ঘুম থাকতে থাকতে তখন একটা টাচ করতে পারে। তো আপনি মোটামুটি অ্যানালাইসিস করে দেখলেন যে 1.2350 যদি টাচ করে, তাহলে একটা ভালো বায়ের পসিবিলিটি আছে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট ঘুমাতে যাওয়ার আগে যেটা করবেন, আপনি 1.2350 তে একটা বাই স্টপ বসাই দিলেন, প্লেসে দিলেন, দেওয়ার পরে দেখলেন যে এখানে একটা অলরেডি একটা পেন্ডিং অর্ডার বসে আছে। তার মানে হচ্ছে যখনই প্রাইসটা এটাতে হিট করবে, সাথে সাথে একটা বাই অর্ডার অটোমেটিক্যালি এক্সিকিউট করবে। যদি আপনার কম্পিউটার বন্ধ থাকে, আপনার MT4 বন্ধ থাকে, তাও ওই জিনিসটা এক্সিকিউট হবে। ঠিক আছে? সো যাদের অ্যাকচুয়ালি সময়টা থাকে না, ওই তাদেরই অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়। তারপরে সেল স্টপ জিনিসটা হচ্ছে ইটস কোয়াইট সিম্পল, একই রকম, যে আমি এখানে আবার চিন্তা করলাম 1.23 লেভেলে যদি যায়, রাত্রেবেলা যখন আমি ঘুম থাকবো, তখন যেন একটা সেল স্টপ আমার অটোমেটিক্যাল একটা সেল এক্সিকিউশন যেন হয়। তো আমি একটা প্লেস করে দিলাম, এখানে দেখা যাচ্ছে অলরেডি কিন্তু আমাদের এখানে একটা সেল স্টপ অলরেডি প্লেস হয়ে গেছে। আপনি এটাতে রাইট ক্লিক করে এটা ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে রাখতে পারেন। যদি আপনার প্ল্যান চেঞ্জ হয়, আপনি ডিলিট করে দিতে পারেন, ইটস আপ টু ইউ। সো এটা হচ্ছে বাই স্টপ এবং সেল স্টপের যে ব্যাপারটা আর কি। নর্মালি হচ্ছে আপনি তখনই বাই স্টপ দিতে হবেন যখন কারেন্ট প্রাইসের থেকে আপনি আরো উপরে কোন একটা এন্ট্রি নিতে চাচ্ছেন। আর সেল স্টপ জিনিসটা হচ্ছে যখন আপনার কারেন্ট প্রাইসের একটু নিচে থেকে আপনি একটা সেল এন্ট্রি নিতে চাচ্ছেন, যেটা অলরেডি আপনি যদি নাও থাকেন, তাও ওই জিনিসটা এক্সিকিউট হবে। ঠিক আছে? সো এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার সময় না থাকে, আপনি যদি অনেক ব্যস্ত থাকেন, সো পুরো দিনের জন্য একটা অ্যানালাইসিস করে আপনি বাই স্টপ এবং সেল স্টপটা সেট করে নিতে পারবেন অ্যাজ ইউ ফিল লাইক। ঠিক আছে? আর বাই লিমিট আর সেল লিমিটটা ইটস কোয়াইট সেম বাট একটু ডিফারেন্ট। যেটা আমি বললাম যে বাই স্টপের ক্ষেত্রে আপনার অবশ্যই কারেন্ট প্রাইস থেকে উপরে থাকতে হবে, বা যে এন্ট্রি থেকে আপনি যে প্রাইস থেকে আপনি এন্ট্রিটা নিতে চাচ্ছেন। বাট বাই লিমিটের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে উল্টো। উল্টা কিরকম, আমরা যে অনেক সময় যখন আমরা অ্যানালাইসিস করি, তখন অনেক সময় আমরা এই জিনিসটা মাথায় রাখি যে না, প্রাইস যদি একটু ফল করে তখন আমি এখান থেকে বাই নিব। এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখান থেকে প্রায় সময় প্রাইস বাউন্স করছে, তো প্রাইস যদি সরে এসে এখানে আসে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি একটা বাই অর্ডার ওপেন হয়ে যাবে। সো এটা জাস্ট একটু বাই স্টপের উল্টো। বাই স্টপের যে জিনিসটা হচ্ছে প্রাইস আরো উপরে গেলে তখন এই জিনিসটা এক্সিকিউট হবে, বাট বাই লিমিট হচ্ছে প্রাইস একটু নিচে গিয়ে বাউন্স করার সময় আমার এই বাই লিমিটটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে, যখন অটোমেটিক্যাল একটা বাই ট্রেড আমার
নিয়ে নিবে মার্কেট। ঠিক আছে, সেল লিমিটটাও ঠিক সেম জিনিস, সেল লিমিট। ওকে, এখন তাহলে আমি দেখবো কি 2350। সো আমি জানি যে অ্যাকচুয়ালি এখান থেকে সেল স্টপ যদি দেয় আমাকে 1.23 নিচে বা এখন কারেন্ট মার্কেট প্রাইসের অনেক নিচে দিতে হবে। বাট আমি যদি এমন কিছু চিন্তা থাকে যে এমন একটা রেজিস্ট্যান্সে যাওয়ার পর এখান থেকে একটা বাউন্স হওয়ার সম্ভাবনা আছে বা বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে, তখন আমি একটা সেল লিমিট দিয়ে রাখবো। যার মানে হচ্ছে যখন প্রাইসটা আস্তে আস্তে উঠতে উঠতে ওই সেল লিমিটটা টাচ করবে, সাথে সাথে একটা সেল অর্ডার প্লেসমেন্ট হয়ে যাবে এবং আমি একটা সেল লিমিট, আমি ঘুমিয়ে থাকা অবস্থায় মার্কেট অলরেডি আমার একটা সেল অর্ডার চলতে থাকবে। ঠিক আছে, আই হোপ আপনার কোয়েশ্চেনের আনসারটা অলরেডি পেয়ে গেছেন। এবং এই ব্যাপারে আপনার যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই ইউ ক্যান কন্ট্যাক্ট মি ইন স্কাইপ অর ইউ ক্যান ইমেল মি অ্যাট ceo@mfxcenter.net. ওকে, সো a long session. সো এর মধ্যে আমি একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই, আপনাদের সবাইকে, যে আর ইউ প্যাশনেট অ্যাবাউট ট্রেডিং? দিস ইজ ফার্স্ট থিং। আপনি যদি প্যাশনেট থাকে, আপনার যদি টোটাল ইন্টারেস্টটা থাকে, ইন্টারেস্ট এবং প্যাশনেট দুইটার মধ্যে কিন্তু একটা ছোট ডিফারেন্স আছে। ইন্টারেস্ট মানে আপনার মনের জোরটা অত বেশি থাকবে না, বাট প্যাশনেট মানে হচ্ছে এই জিনিসটা আমার চাই চাই, এই জিনিসটা না হলে আমার হবে না। তো আপনার যদি ওইরকম একটা ডিমান্ড থাকে যে না আমি ট্রেডিং থেকে একটা ভালো কিছু করবো এবং আই ওয়ান্ট টু বি আ প্রফেশনাল ট্রেডার, আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল ট্রেডার, এমন যদি প্যাশনেট আপনি যদি হয়ে থাকে, দেন ইউ আর ভেরি ক্লোজার টু সাকসেস। ঠিক আছে, আর যদি আপনি প্যাশনেট হন, অবশ্যই আমি ট্রেডিং জার্নালের উপর অনেক বেশি জোর দিয়েছি সবসময়। আপনারা যারা অ্যাডভান্স লেভেলটা কমপ্লিট করেছেন, যারা প্রফেশনাল লেভেলটা কমপ্লিট করেছেন, তারা জানেন অলরেডি ভিডিওতে আমি সবসময় বলি যে একটা জার্নাল রাখতে, যে আপনি কোন একটা ট্রেড নিচ্ছেন, নেওয়ার পর ওই ট্রেডটা কি জন্য নিলেন এবং ওই ট্রেডের রেজাল্টটা কি দাঁড়াইছে এবং ওই ট্রেড থেকে আপনি কি শিক্ষা নিলেন যদি স্টপ লস হিট করে। ঠিক আছে, ওই জিনিসগুলো একটা ট্র্যাক রাখা, মাইক্রোসফট এক্সেল এই জিনিসটা রাখতে পারেন। আমি খুব সুন্দর করে একটা ভিডিওতে আমি দেখাই দিচ্ছি অলরেডি, যারা কোর্সটা কমপ্লিট করেছেন তারা এই জিনিসটা জানা উচিত অ্যাকচুয়ালি, এবং তারা এই ট্রেডিং জার্নালটা ফলো করা উচিত। ঠিক আছে, তো আপনি যদি ট্রেডিং জার্নাল ফলো করে থাকেন, আপনি কি ফ্যাক্টস এবং নিড গুলো বুঝতে পারছেন যে কোন কোন জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারে ট্রেডিং জার্নালের ব্যাপারে যদি আপনার আহ কোনো কোয়েশ্চেন থাকে এবং ট্রেডিং জার্নাল প্রপারলি ম্যানেজ করার ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ টোটালি আস্ক মি। আর আমাদের টোটাল ভিডিও কোর্সটা যদি আপনি শেষ করে থাকেন, আপনার কাছে অলরেডি ওই আনসারটা থাকার কথা। তাও যদি কোনো হেল্প লাগে, আই এম অলওয়েজ দেয়ার, নো প্রবলেম। ওকে, সো এই জিনিসগুলা আপনি যদি অ্যাকচুয়ালি প্যাশনেট থাকেন যে আপনি ট্রেডিং থেকে ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে একটা জার্নাল মেনটেন করতে হবে। কারণ জার্নাল মেনটেন না করলে আপনি বুঝবেন না যে আপনি কোনগুলোতে ভুল করতেছেন, কোনগুলোতে ঠিক করতেছেন। আপনার ওই জিনিসটা মনে থাকবে না, হয়তো একদিন, 2 দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ মনে থাকবে। এরপর আপনি আবার সেম মিস্টেকটা করবেন। ইটস ভেরি ন্যাচারাল, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো জার্নাল খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এক্সেলে করতে অত বেশি প্রেফারেবল না থাকে, আপনি একটা ডায়েরি মেনটেন করতে পারেন ফর জার্নাল। ইট ইজ ভেরি ক্রুশাল। এর ইম্পর্টেন্স বা এর বেনিফিটটা কি আপনি যদি জানতেন, সো আপনি অবশ্যই অনেকে জানে, কজ আমি ভিডিওগুলোতে অফকোর্স এটা ডিসকাস করেছি, বাট এটার অনেক বেশি বেনিফিট আছে। আপনার আপনাকে একদম সাকসেসের দাঁড়গুলোয় নিয়ে যেতে পারবে জাস্ট যদি আপনি জার্নালটা মেনটেন করেন ফর ইভেন 2 or 3 months অফ প্রফেশনাল লাইফ ট্রেডিং। ডেমো ট্রেডিং দিয়ে জার্নাল করে অত বেশি লাভ হবে না। লাইভ ট্রেডিং দিয়ে জার্নাল করবেন, তাহলে আপনি আপনার প্রপার সাইকোলজিক্যাল যেসব অ্যাসপেক্ট, মেন্টাল যেসব অ্যাসপেক্ট, এইসব অ্যাসপেক্ট গুলোকে আপনি মেজার করতে পারবেন একসাথে। ঠিক আছে, সো সলিউশন টু ইচ এন্ড এভরি ট্রেডিং রিলেটেড প্রবলেম সেটা হচ্ছে আপনি ম্যাজিকের জন্য ওয়েট করার দরকার নেই। আপনি নিজে ম্যাজিকটা ক্রিয়েট করার চেষ্টা করবেন, নিজে প্র্যাকটিস করবেন, নিজে পারসিস্টেন্স হবেন, নিজে ডিসিপ্লিন আছেন কিনা ওই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। মার্কেট আপনাকে কি দিচ্ছে এই জিনিসটা দেখার আগে আপনি মার্কেট থেকে কি নিতে পারতেছেন, ইউজিং ইউর টেকনিক, ইউজিং স্ট্র্যাটেজি, দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনাকে ম্যাজিকটা নিজের থেকে ক্রিয়েট করতে হবে। এই ম্যাজিকটা কিভাবে নিজে থেকে ক্রিয়েট করবেন এই ব্যাপারে অনেক কিছু অলরেডি আমাদের এমএফএক্স ইউনিভার্সিটি কোর্সের মধ্যে দেওয়া আছে। আপনারা আবার যদি কমপ্লিট করে থাকেন, আবার গো থ্রু করেন। আর যারা অলরেডি অর্ধেক অবস্থায় আছেন, তারা পুরো কোর্সটাকে কমপ্লিট করেন। কমপ্লিট করা ছাড়া আপনাকে আপনার যেসব সেক্টরের মধ্যে আপনার প্রবলেম গুলো হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি এন্ট্রি নিতে ভয় পাবেন, বা আপনার এন্ট্রি নিতে আপনি প্রপারলি এন্ট্রি নিতে পারবেন না, আপনি ট্রেডটাকে ভালো মতো ম্যানেজ করতে পারবেন না, আপনি সাইকোলজিক্যাল রেডি থাকবেন। সো এই তিনটা জিনিস, যে তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একজন ট্রেডারের জন্য, সেই তিনটা জিনিসে কিন্তু আপনি ইনডিসাইসিভ থাকবেন। সো কোর্সটা কমপ্লিট করা ইজ ভেরি ম্যান্ডেটরি।
ঠিক আছে? এর মধ্যে যদি আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে, আই এম অলওয়েজ দেয়ার। Mail me at ceo@mfxcenter.net, or else you can also chat with me in chat box, or you can also contact me via Skype. No problem at all. Okay. So কিছু কোয়ালিটি অ্যাকচুয়ালি আমি আবার একটু লাইন আপ করলাম জাস্ট ফর দ্য বেটারমেন্ট, ফর দ্য সামারি। সেটা হচ্ছে কি কি কোয়ালিটিস অ্যাকচুয়ালি আপনাদের থাকতে হবে। ফার্স্ট থিং, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, যেটা একদিনে সম্ভব না। আপনাকে টোটাল কোর্সটা কমপ্লিট করতে হবে, আপনাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি ইমপ্রুভ করতে পারবেন। নাম্বার টু, ট্রাস্টিং ইউর সিস্টেম। সিস্টেম বলতে আমরা যে প্রাইস অ্যাকশন কন্টেক্সট নিয়ে কাজ করছি, ভোলাটাইল, নন ভোলাটাইল, ইমপালসিভ, কারেক্টিভ, and market flow and divided by four rules and psychological aspect, সবকিছু মিলে যে আমাদের টোটাল একটা ওভারঅল সিস্টেম, এই সিস্টেমে অটুট থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। আমি 2-3টা ট্রেড, 5টা ট্রেড, 10টা ট্রেড লস করার পর যদি আমরা এমন অবস্থা হয় যে আমি এই সিস্টেমে ট্রাস্ট করতে পারতেছি না, আই নিড টু সুইচ টু অ্যানাদার সিস্টেম, এমন যদি হতে থাকে, দেখবেন যে আপনি সিস্টেমে সুইচ করতে থেকে গেছেন, আপনি সাকসেসের দ্বার গোড়ায় যেতে পারছেন না। You should be consistent and you should be constant to a singular system যেটা already proven. So আমাদের system already proven. People are getting a lot of successes with the system, with the techniques, with the strategy. এবং আপনি যখন পারফেক্টলি এটা মার্কেটের সাথে মিলাতে থাকবেন, যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, তখন দেখবেন how it brings success, how it brings profit. ঠিক আছে? সো ট্রেডিং প্ল্যান অবশ্যই একটা বিল্ড করা দরকার। ট্রেডিং প্ল্যানের উপরে, প্রিপারেশন ফর ট্রেডিং এর উপরে আমাদের একটা ভিডিও আছে, এই ভিডিওটা অবশ্যই বেশি করে দেখবেন। ট্রেড ম্যানেজমেন্টের মধ্যে এই ব্যাপারে অনেক কিছু বলা আছে। সো ট্রেডিং প্ল্যানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে মেনটেনিং আ জার্নাল। জার্নাল মেনটেন করা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে বললাম যে আপনার ভুলগুলা, যে ফ্যাক্টর গুলো আপনাকে পিছিয়ে ধরে রাখতেছে, এই জিনিসগুলো জানাটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেই জন্যই আপনার জার্নালটা মেনটেন করা উচিত। এটা আপনি এক্সেলও করতে পারেন, অথবা একটা ডায়েরি মেনটেন করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড মেনটেনিং আ জার্নাল, এটা তো আমাদের গেল। এরপর হচ্ছে বিং পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট বলতে 2টা, 3টা, 5টা, 10টা ট্রেড লাগাতার যদি লস করতে থাকেন, তাও যদি আপনি ট্রাই করতে থাকেন, বিং ডিসিপ্লিনড উইথ দ্য সেম সিস্টেম, দ্যাট ইজ বিং পারসিস্টেন্ট। সো তাও যদি আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে, আপনি যদি দেখেন যে না 3-4টা ট্রেড লসে যাওয়ার পর আপনি একটু মেন্টালি ডাউন হয়ে গেছেন, ইউ ক্যান অলওয়েজ টক টু মি, you can always refer to the trade management and psychology videos of MFX University. তাতে দেখা যাবে আপনি আপনার আবার সেই হারানো কনফিডেন্সটা ফিরে পাবেন, এবং আপনি আবার আগের মতো পারফর্ম করতে পারবেন। সো getting 5 to 10 loss trade consecutively doesn't mean you are a loser. Thinking yourself as a loser is the biggest mistake you'll do. আপনি নিজেকে লুজার মানে হচ্ছে one of the biggest mistake এবং biggest lie যেটা আপনি অ্যাকচুয়ালি আপনার নিজেকে বলবেন। We are not a loser, because যতক্ষণ পর্যন্ত আপনি কুইট করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে দিয়ে এই ওয়ার্ডটা বের হবে না যে ফরেক্স আমার এটা আমার সম্ভব না, এটা বলে যতদিন পর্যন্ত আপনি সরে যাবেন না, ততদিন পর্যন্ত you have 100% chance of being successful. Just be persistent and never be afraid to lose a trade. আমাদের মধ্যে যেটা থাকে, অতিরিক্ত রিস্ক নেওয়ার জন্য, একটা বড় লট মেনটেন করার জন্য, বা আমাদের অ্যাকাউন্টের তুলনায় আমাদের রিস্ক সাইজটা বেশি হওয়ার জন্য দেখা যায় আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, যেটা আমরা ট্রেডটা লস করতে ভয় পাই। এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে, আপনি কোনো সময় একটা ভালো এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি নিতে পারবেন না। ইটস ভেরি মাচ প্রুভেন। আর এই জিনিসটা যদি আপনি কাটাতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যতটুকু লট নর্মালি নেন, এর থেকেও 10 ভাগের 1 ভাগ লট নেন। দরকার হলে আপনি যদি 10 সেন্টের লট নেন, 1 সেন্টের লট নেওয়ার চেষ্টা করেন। ওইভাবে করে করে আস্তে আস্তে নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করার চেষ্টা করেন। তাহলে দেখা যাবে একটা সময় গিয়ে আপনি আবার একটা ভালো লটে ট্রেড করতে পারতেছেন, ভালো রিস্ক রেশিও ম্যানেজ করতে পারতেছেন, প্রপারলি ট্রেডটা ম্যানেজ করতে পারতেছেন। এবং নিজেকে মিনিমাম 3 বার জিজ্ঞাসা করবেন যে অ্যাকচুয়ালি শুড আই টেক দিস ট্রেড। আর আমরা যেভাবে একটা চেকলিস্ট ইউজ করে আসছি সবসময়, প্রাইস অ্যাকশন রিপোর্টের জন্য বা কনটেক্সটের জন্য, এরকম একটা চেকলিস্ট নিজের থেকে একটা চেকলিস্ট বানানোর চেষ্টা করবেন যে না, এই ফ্যাক্টর গুলো দেখে তারপরে আমি জিনিসটা মেনটেন করবো, বা তারপরে আমি ট্রেডটা করবো। ঠিক আছে? সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি যদি আপনার ট্রেডিং পারফরমেন্সকে যদি ইনক্রিজ করতে চান, তার জন্য সবার থেকে বড় জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস। ট্রেড করার সময় যদি আপনার মাথায় এই জিনিসটা থাকে যে আজকে দুপুরে আমি ভাত কি দিয়ে খাবো, বা রাত্রেবেলা আমাকে একটা বিয়ের দাওয়াত আছে, বা
আমার আরেক জায়গায় আমি একটা ভ্যাকসিন কো শেয়ার কিনে রাখছিলাম, এটা তো লসে যাচ্ছে, বা আমার বড় ভাইয়ের বিয়ে, আমি এখন কি করব, এই জিনিসগুলো যদি মাথায় ঘুরতে থাকে ইন ইউর সাবকনশিয়াস মাইন্ড, তাহলে কিন্তু আপনি যত ভালোই ট্রেড সেট আপ পান না কেন, ইউ ক্যানট মেক প্রফিট আউট অফ ইট। সবাই প্রফিট করছে, বাট আপনি করতে পারবেন না, বিকজ ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্যাট প্রেজেন্ট সিচুয়েশন। আপনি যদি প্রপারলি আপনি আপনার টোটাল যে প্রেজেন্ট মাইন্ড যেটা দরকার একটা ট্রেডারের যখন সে অ্যানালাইসিস করে বা ট্রেড করে, ওই জিনিসটা যদি আপনি 100% দিতে না পারেন ওই দিন বা ওই সময়ের জন্য ট্রেড করবেন না। আপনার যদি একটা ফ্যামিলিগত প্রেশার থাকে বা পার্সোনাল প্রেশার থাকে, বা যেটা মনে হতে পারে যে আপনি ট্রেড করার সময় ওই জিনিসটা বারবার আপনার মাথার মধ্যে এসে কনফ্লিক্ট তৈরি করছে, তখনই ইটস দ্য রাইট টাইম টু টেক দ্য ডিসিশন অফ গেটিং আউট অফ দ্য ট্রেডিং সাইট অর ট্রেডিং চার্ট। ট্রেড তো দূরের কথা, একদম চার্টটাকে বন্ধ করে দেবেন, বিকজ বিং অ্যাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যাওয়ারনেস কে যদি আপনি ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে আপনি তিনটা জিনিস করতে পারেন। ফার্স্ট থিং, ফর বডি ইউ নিড টু এক্সারসাইজ। ছোটখাটো একটু এক্সারসাইজ করবেন সকালবেলা, যেন আপনার মাইন্ডটাকে অ্যাক্টিভ রাখতে পারেন, যেন আপনার প্রপার ব্লাড ফ্লোটা আপনার ব্রেন পর্যন্ত পৌঁছায়, আপনি যেন অ্যাক্টিভ থাকতে পারেন। আর ফর মাইন্ড ইউ নিড টু অ্যাফার্ম। অ্যাফার্মের ব্যাপারে অবশ্যই আমাদের কিছু সাইকোলজি ভিডিওর মধ্যে অলরেডি দেওয়া আছে, ওইখানে আপনি অ্যাফার্মেশনের জিনিসগুলো পাবেন। অথবা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, পজিটিভ অ্যাফার্মেশন ফর ট্রেডিং, অ্যাফার্মেশন ফর ট্রেডিং, অর পজিটিভ অ্যাফার্মেশনস, গ্র্যাটিটিউড অ্যাফার্মেশনস। বাট অ্যাফার্মেশন ফর ট্রেডিং গুলো দিয়ে সার্চ দিলে আপনি ইউটিউবে অনেক অ্যাফার্মেশন ভিডিও পাবেন, যেখান থেকে অ্যাকচুয়ালি কানে একটা হেডফোন লাগায় সাইলেন্ট যে সময়টা থাকবে ওই সময় যে অ্যাফার্মেশন গুলো ভিডিওতে বলছে ওই অ্যাফার্মেশন গুলো নিজে নিজে রিপিট করবেন। দরকার হলে একটু লাউড যদি রিপিট করতে পারেন ভালো। ফর এক্সাম্পল, আই এম দ্য বেস্ট ট্রেডার, আই মেক দ্য বেস্ট ট্রেডিং ডিসিশনস, এরকম টাইপের কিছু অ্যাফার্মেশন ফার্স্ট পার্সনে আপনি অ্যাফার্মেশন গুলো করলেন, ঠিক আছে, এভরিডে ফর মিনিমাম অফ 1 মান্থ। দেখবেন যে অ্যাকচুয়ালি হাউ ইট হেল্পস ইউ মেন্টালি এন্ড সাইকোলজিক্যালি। অ্যান্ড ফর সোল, মেডিটেশন। মেডিটেশনের ব্যাপারে অনেক কিছু দেওয়া আছে আমাদের এমএফএক্স ইউনিভার্সিটিতে, মেনলি অন দ্য প্রফেশনাল লেভেল। সো মেডিটেশন ইজ আ মাস্ট। আপনি জাস্ট 21 দিন জাস্ট মেডিটেশনটা কন্টিনিউ করে দেখবেন, প্রতিদিন একদিনও মিস না দিয়ে, তাহলে দেখবেন আপনার ট্রেডিং পারফরমেন্স কি, মানে ইট উইল ড্রাস্টিক্যালি ইমপ্রুভ, লাইক এত ভালো মতো ইমপ্রুভ করবে, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনি এত ভালো ভালো ডিসিশন নেবেন যে আপনি পরে চিন্তা করবেন যে যখন আপনি ট্রেডিং জার্নালটা আবার একটু ঘুরে দেখবেন যে মেডিটেশন করার আগে আপনার ট্রেডিং জার্নালের অবস্থা কি ছিল, এবং 20 বা 21 দিনে একটা মেডিটেশনের পর আপনার ট্রেডিং পারফরমেন্স কেমন ছিল, ট্রেডিং জার্নালের অবস্থা কি, তখন আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স। তার জন্যই বলি যে ট্রেডিং জার্নাল অ্যাকচুয়ালি আপনার নিজেকে অ্যাসেস করার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মেডিটেশনের ব্যাপারে অনেক কিছু দেওয়া আছে অলরেডি আমাদের প্রফেশনাল যেটা সেকশন আছে আমাদের এমএফএক্স ইউনিভার্সিটি, ওইটা যখন আপনারা একটু দেখবেন তখন আপনারা আসলে বুঝতে পারবেন। এবং যদি মেডিটেশনটা আপনি সবসময় রেগুলারলি প্র্যাকটিস করেন, আফটার 21 ডেজ প্র্যাকটিস করতে থাকবেন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। 10 থেকে 15 মিনিট সময় দিবেন প্রতিদিন, ইট উইল ইমপ্রুভ ইউর ট্রেনিং পারফরমেন্স। আই এম দ্য ওয়ান অফ দ্য লাইক জলযন্ত্র প্রমাণ এটা, ঠিক আছে। So this is the end of the webinar, and I'm ready for the questions. It was a very long webinar, around 1.5 hours. So I think it was very helpful to you. Okay, so আমি এখন কিছু question already মনে হয় এখানে চলে আসছে। Can you make me the presenter? Okay, I think Shariar, if you want to show me something private of yourself, I think for that, I think Skype এর মধ্যে জিনিসটাতে আমরা যদি implement করি, that will be better. বিরু, আচ্ছা, বাই থেকে হঠাৎ সেল যদি কন্টিনিউয়াসলি 5-6 বার হয় তাহলে কনফিডেন্স জিরো হয়ে যায়। ওকে, ইন দ্যাট কেস ইফ ইউ ফিল লাইক ইউর কনফিডেন্স ইজ গোয়িং ডাউন, যেটা আমি একটু আগে বলে দিছি, যে ইউ শুড গেট আউট অফ দ্য মার্কেট, ইউ শুড গেট আউট অফ দ্য চার্ট। দরকার হলে কিছুক্ষণের জন্য বা 1-2 দিনের জন্য একটু রেস্ট নেন বা গেট আউট অফ দ্য মার্কেট, সো দ্যাট আপনার যে কনফিডেন্স লেভেলটা জিরো হয়ে গেছে এটা আপনি একটু ইমপ্রুভ করতে পারেন। অর এলস আপনি যে লট দিয়ে আপনি ট্রেড করার চেষ্টা করেন বা সবসময় ট্রেড করেন, ওই লট থেকে অর্ধেক লাইক 50% ডিক্রিজ করে ফেলবেন, অথবা লাইক 70%, 80% অথবা 90% ডিক্রিজ করে ফেলবেন আপনার লট সাইজ। তাহলে যেটা দেখবেন যে আপনি আস্তে আস্তে যদি ওই ট্রেড গুলো আপনার আস্তে আস্তে প্রফিট হয়, লস হলে অত বেশি লস হবে না,
বাট ওই ট্রেড গুলো যদি আস্তে আস্তে প্রফিট করতে থাকে তখন দেখবেন যে আপনার মধ্যে একটা অলরেডি একটা ভালো রকমের একটা কনফিডেন্স আবার ব্যাক করেছে। ঠিক আছে? ক্যান আই ইউজ দ্য সি ট্রেডার প্ল্যাটফর্ম? ওকে, সো সি ট্রেডার প্ল্যাটফর্ম অফকোর্স ইউ ক্যান ইউজ ইট, বাট আমি সাজেস্ট করবো যদি আপনি ট্রেডিং এ নতুন হন তাহলে আপনি অবশ্যই MT4 দিয়ে করবেন, বিকজ MT4টা অনেক গুছানো। সি ট্রেডার একটু কমপ্লেক্স মনে হয় সবকিছু, বাট MT4 ইজ মোর সিম্পল। আর MT4 এর জন্য আমরা যেসব আগামীতে যেসব আমাদের অ্যালার্টের যেসব টুলস গুলো আছে আমাদের ডাউনলোড সেকশনে, এইসব জিনিস কিন্তু আপনি সি ট্রেডার ইউজ করতে পারবেন না। সো আই প্রেফার যে আপনি MT4টা ইউজ করেন সবসময়। এবং আগামীতে আমাদের যে ম্যাকডি টুলস গুলো আছে যেটা স্ক্যালপিং এর জন্য আমরা নর্মালি এখন ইউজ করি, এবং আগামীতে যখন আমরা ডাইভারজেন্স এবং সাইকেল ট্রেডিং এর সাথে প্রাইস অ্যাকশন কন্টেক্সট যখন ফিউজ করব, যে ভিডিওটা অলরেডি আমার অলরেডি প্রায় বানানো শেষ। সো কিছুটা এডিটিং বাকি আছে। ওই জিনিসটা যখন আমি আপলোড দিব, যখন ওই টেকনিক গুলো আপনি ফলো করবেন আবার প্রাইস অ্যাকশন কন্টেক্সটের সাথে ফিউজ করে, তখন দেখবেন যে আপনার অ্যাকচুয়ালি MT4 লাগতেছে। কারণ ওই যে স্পেশালাইজড যেটা ইন্ডিকেটর আমরা ইউজ করব, যে ম্যাকডিটা ইউজ করবো অ্যাকচুয়ালি, ওই জিনিসটার জন্য আপনার MT4 অবশ্যই দরকার। ঠিক আছে? ওকে, কারো যদি আরো কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ আস্ক মি। আই হ্যাভ অ্যাবাউট 5 minutes মোর টু গিভ ইউ। এছাড়াও যদি আজকে কোনো কোয়েশ্চেন আপনি করতে না চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইমেইলে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে স্কাইপে হেল্প করতে পারি। ওকে, শারিয়ার লিখছে আমি যতটুকু জানি ভোলাটাইল ট্রেন্ড হলে মার্কেট রিভার্স করে, আর নন ভোলাটাইল ট্রেন্ড হলে ব্রেকআউট হয়। বাট আজকে আপনি বললেন ভোলাটাইল হলে ব্রেকআউটটা হয়, এটা একটু বুঝাবেন প্লিজ? ওকে, there are two type of volatile trend actually, to be very straightforward, যেখানের মধ্যে একটা হচ্ছে যে একটা ভোলাটাইল নরমালি অ্যাজ আ সিম্পল গেস, যেটা আপনি বললেন যে ভোলাটাইল হলে কাউন্টার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, নন ভোলাটাইল হলে ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ট্রেন্ডের দিকে। দ্যাট ইজ প্রিটি অবভিয়াস। বাট আমরা যদি এমন দেখি যে ভোলাটাইলের সময় মার্কেট অনেকটা ভোলাটাইল, বাট এর মধ্যে দেখলাম যে একটা ইম্পর্টেন্ট লেভেলকে একটা ডেইলি ক্লোজ দিয়ে ব্রেকআউট হয়ে গেছে, সেই ক্ষেত্রে যে জিনিসটা আমরা করব, সেক্ষেত্রে যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হচ্ছে একটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করা। ওই সময় কিন্তু আমরা ডেইলি ক্লোজের জন্য ওয়েট করি যখন দেখি যে ট্রেন্ডটা অনেক বেশি ভোলাটাইল। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দেখালে আই থিঙ্ক ইট উইল বি ভেরি বেটার। সেটা হচ্ছে কোনটাতে এক্সাম্পল দেখাই? ওকে, লেটস গো ফর ইউরো জাপানিজ ইয়েন। ইউরো জাপানিজ ইয়েনের যদি আমরা একটু দেখি যে অলরেডি ট্রেন্ডটা নন ভোলাটাইল ছিল, সো এটা ব্রেকআউট হয়ে গেছে, ভেরি ভেরি গুড। সো এরপরে দেখলাম যে আমরা এখানে ভলাটিলিটি শুরু হয়ে গেছে অলরেডি, অনেক বড় বড় স্পাইক। এরপরে দেখলাম যে কাউন্টার, ভেরি গুড। কাউন্টার হওয়ার পরে দেখলাম যে ইম্পালসিভ বুলিশ ট্রেন্ডের পর আবার মার্কেট ভলাটাইল হয়ে গেছে, তার মানে এখন আবার একটা কাউন্টার হবে, মানে লাস্ট মুভের কাউন্টার। সো লাস্ট মুভের কাউন্টারের সময় দেখতেছি এখনো কিন্তু ভলাটিলিটিটা এখনো কিন্তু পারসিস্ট করতেছে মার্কেটে, though we have confluence, though we have the bearish trend, though we have the impulsive bearish pressure. So এই ক্ষেত্রে কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি মাইনে রাখে, যে শুধু অ্যাকচুয়ালি আপনার ফর এক্সাম্পল আপনি যেটা বললেন যে শুধুমাত্র যে ভলাটাইল দেখে আমি কাউন্টার নেওয়া শুরু করব, এটা কিন্তু না। উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে মার্কেটে আসলে ইম্পালসিভ অবস্থা নাকি কারেক্টিভ অবস্থা, আমাদেরকে এটাও আবার বুঝতে হবে যে মার্কেট এখন কেমন রিয়াক্ট করতেছে। সো এই জিনিসগুলো, এই ফ্যাক্টর গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। জাস্ট ভলাটাইল বলে যে আমি কাউন্টার করবো, হ্যাঁ ভলাটাইল হলে কাউন্টার করার প্রবাবিলিটিটা বেশি থাকে, বাট ভলাটাইল হইলে যে আমি কাউন্টার করা শুরু করবো, দ্যাট ইজ নট দ্য ট্রু ফ্যাক্ট। এই জিনিসের উপরে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? বাট কোনো সময় যদি দেখেন যে কোনো একটা ভলাটাইল ট্রেন্ডের পরে কোনো একটা ব্রেকআউট হলো, আমাদের অবশ্যই যদি ডেইলি চার্ট হয় ডেইলি ক্লোজ, বা H4 চার্ট হলে H4 ক্লোজ, বা H1 চার্ট হলে H1 ক্লোজ অবশ্যই দরকার। ঠিক আছে? বাট ভোলাটাইল ট্রেন্ডের ব্যাপারে যদি ব্রেকআউট হয়, আমি সবসময় আপনাকে সাজেস্ট করবো যেন ডেইলি ক্লোজটা আপনারা বেশিরভাগ মেজার করেন, কারণ ভোলাটাইলের মধ্যে অবশ্যই দেখা যায় যে H1 H4 এর মধ্যে ফলস ব্রেকের একটা ব্যাপার স্যাপার চলে আসে। সো ডেইলি ক্লোজের মধ্যে ফলস ব্রেকের ব্যাপারটা অনেকটা কম হয়। সো এই ফলস ব্রেকের যেটা অলরেডি যে ফ্যাক্টরটা আছে, সেটার জন্য সেটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে ডেইলি ক্লোজটা খুবই ইম্পর্টেন্ট ভোলাটাইল ব্রেকআউটের সময়।
ওকে, সো আই হোপ আপনার কোয়েশ্চেনের আনসার আপনি পেয়েছেন। তাও যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। এছাড়া যদি আপনি পরে আমার সাথে প্রাইভেটলি বসতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে স্কাইপে নক করতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন ceo@mfxcenter.net। ওকে, সো কাজী রনি লিখেছে অনেক সময় 70-80 পিস প্রফিট ব্রেক ইভেন্ট ইভেন্ট হিট করে, সেক্ষেত্রে কি করা উচিত? ওকে, 70-80 পিস আপনার প্রফিটে যাওয়ার পর যদি ব্রেক ইভেনে চলে আসে তার মানে হচ্ছে মার্কেট ভলাটাইল হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো সেই ক্ষেত্রে যেটা আমি একটু আগে আমাদের ওয়েবিনারে বললাম যে আপনার যদি স্টপ লস বা ব্রেক ইভেন হিট করে, মেনলি স্টপ লস যদি হিট করে সেক্ষেত্রে আমরা আহ, অন্য একটা ক্লু খোঁজার চেষ্টা করি যে মার্কেট আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছে, ওয়েদার বিয়ার্স অর বুলস আর আউট অফ দ্য মার্কেট, যে আমার কাউন্টারটা এখন সঠিক হয়েছে। আর আপনি যে কথাটা বললেন যেটা হচ্ছে 70-80 পিস প্রফিট ব্রেক করার পর যদি ব্রেক ইভেন হিট করে সেক্ষেত্রে যেটা হয়, নর্মালি এই জিনিসটা হয় ভলাটাইল মার্কেটের ক্ষেত্রে। আপনি যদি মার্কেটের ট্রেন্ডটা বুঝতে পারেন যে এটা ভলাটাইল নাকি নন ভলাটাইল, তাহলে দেখবেন যে ভলাটাইল মার্কেটের ক্ষেত্রে আপনার ট্রেড ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। যখন আমি দেখি কোনো একটা এক্সক্লুসিভ লাইভ সেট আপ দিই, যখন আমি বলি যে মার্কেট ইজ ভেরি মাচ ভলাটাইল, ম্যানেজ ইউর ট্রেড, তার মানে হচ্ছে আপনাকে একটু মার্কেটে চোখ রাখতে হবে। H1 H4 ক্যান্ডেল গুলো কিভাবে ক্লোজ হচ্ছে, H1 H4 ক্যান্ডেল গুলো কিভাবে রিয়াক্ট করতেছে, এই জিনিসটা বোঝা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো যদি দেখেন আপনার লাইক যদি আপনার মোবাইল MT4 থাকে সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে না এখন একটা কাউন্টার হওয়ার সম্ভাবনা আছে বা প্রাইস অ্যাকশন উইপন বলতেছে যে এখন একটা এনগালফিং হয়ে গেছে, এরকম যদি কোনো একটা সম্ভাবনা থাকে, আপনি ওই 70-80 পিস প্রফিট যেখানে ছিল এখন যদি 50 পিস প্রফিটে থাকে কাউন্টার হওয়ার পর, আপনি 50 পিস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, আর যদি দেখেন যে 70-80 পিস প্রফিট করার পর আপনি আপনার অজান্তেই জিনিসটা ব্রেক ইভেন হিট করে ফেলছে, তার মানে হচ্ছে মার্কেট অলরেডি ভলাটাইল। ওই সময় মার্কেটকে অবজার্ভ করে মার্কেট আসলে কি করতে চাচ্ছে, প্রাইস অ্যাকশন কনটেক্সটের উপরে বেস করে, ডিভাইডেড বাই 4 রুলস এর উপরে বেস করে, মার্কেট ফ্লোর উপরে বেস করে। Market flow actually is a derivative part of the price action context or price action. So এই জিনিসগুলোর উপরে বেস করে আপনাকে আসলে বুঝতে হবে যে আসলে আমার কি করতে হবে। যদি এমন কিছু একটা দেখেন, ফর এক্সাম্পল ইউরো ইউএসডি তে অনেকক্ষণ ধরে একটা বাই সেট আপ চলতেছিল বা বাই ট্রেন্ডের দিকে যাচ্ছিল, হঠাৎ করে দেখলেন যে ইউরো ইউএসডি তে হঠাৎ করে 70-80 পিপস 100 পিপসের একটা বিয়ারিশ প্রেসার তৈরি হয়ে গেছে। আপনাকে এই জিনিসটার মানে বুঝতে হবে। এর কয়েকটা কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে ওই সময় কোনো একটা হাই ইম্প্যাক্ট ইকোনমিক নিউজ ছিল যেটা ইউএসডির ফেভারে গিয়েছে, হয়তোবা ওই জন্যই ইউএসডি হঠাৎ করে এত জোরে একটা টান দিয়ে বিয়ারিশ প্রেসারে অলরেডি চলে আসছে। ঠিক আছে, এরকম একটা এরকম একটা জিনিস কিন্তু হতে পারে যে হাই ইম্প্যাক্ট নিউজের কারণে মার্কেটে হঠাৎ করে ভলাটিলিটি বেড়ে যেতে পারে, যার কারণে আপনার ব্রেক ইভেন হিট করাটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, সো যদি আপনি দেখেন যে আপনার অলরেডি একটা ভালো অ্যামাউন্ট অফ প্রফিটে আপনার ট্রেডটা আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট একটু ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন যে আপকামিং আগামী 2-4 ঘন্টা বা 5 ঘন্টা যখন আপনি ট্রেডটা ম্যানেজ করতে ট্রেডের আশেপাশে বা চার্টের আশেপাশে থাকবেন না, ওই সময় কোনো একটা হাই ইম্প্যাক্ট নিউজ আছে কিনা। লাইক এমন যদি হয় যে আপনি ইউরো ইউএসডি নিয়ে ট্রেড করতেছেন, ওই সময় যদি জিবিপির হাই ইম্প্যাক্ট নিউজ থাকে ওইটা নিয়ে আপনার বদল করার দরকার নেই। বাট এমন যদি হয় যে আপনার ইউএসডির হাই ইম্প্যাক্ট নিউজ আছে, ঠিক আছে, তখন আপনি একটু দেখতে হবে যে না আসলে হাই ইম্প্যাক্ট নিউজটা তো তাহলে মার্কেটে স্পাইক করতে পারে, তাহলে ওই সময়টা আমি একটু মার্কেটে দেখি H1 চার্ট বা H4 চার্টে আসলে রিয়াকশনটা কি হচ্ছে। যদি দেখি যে না খুব স্ট্রং কাউন্টার হচ্ছে, সাথে সাথে ওই ট্রেড থেকে যতটুকু প্রফিট পান ওইটা নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনো একটা H1 ক্লোজ দেখেন আপনার কাউন্টারের এগেনস্টে লাইক এনগালফিং বা অনেক বড় একটা পাওয়ার বার যেটা আপনার এগেনস্টে, ওইটা দেখলেই বোঝা যাচ্ছে যে না মার্কেট কিন্তু আমার দিকে যাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই সময় আপনি যতটুকু হাতে কুড়িয়ে পান পিপস অতটুকু নিয়ে বের হয়ে যাওয়াটাই উচিত, ব্রেক ইভেনে হিট না করার জন্য। ঠিক আছে, ব্রেক ইভেন হিট করলে তো আপনার লস হলো না, লাভ হলো না। যদি আপনি ফিল করেন যে না আমি এখান থেকে কিছুটা বের করে নিব অন দ্য বেসিস অফ প্রাইস অ্যাকশন কনটেক্সট, ঠিক আছে, অন দ্য লেভেলস, অন দ্য সুইং হাই সুইং লো, সবকিছুর উপরে যদি বেস করে দেখেন যে না আমি কিছুটা প্রফিট এখান থেকে নিতে পারতেছি, এখনই নিয়ে ফেলবো, ওইটা করতে পারেন একটা। আরেকটা করতে পারেন যদি দেখেন যে আপনি 70-80 পিপস ক্রিয়েট হওয়ার সময় অলরেডি দুইটা সুইং লো বা সুইং হাই ক্রিয়েট হয়ে গেছে, ওই সময় যদি দেখেন যে এরকম সুইং হাই বা সুইং লো ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনি ওই প্রিভিয়াস যেটা সুইং লো বা সুইং হাই আপনার কারেন্ট মার্কেট প্রাইসের থেকে ওইটার নিচ পর্যন্ত আপনি আপনার স্টপ লস বা ব্রেক ইভেন থেকে একটু উপরে নিয়ে যেতে পারেন বা নিচে নিয়ে যেতে পারেন, যেন আপনার কিছুটা বা 10 পিস বা 20 পিস আপনি একটু আগায় থাকতে পারেন, যেন আপনার ব্রেক ইভেন হিট করার আগেই
যেন আপনার 10-15 পিপসের একটা প্রফিট হিট করে আপনার স্টপ লসটা দিয়ে আপনার ট্রেডটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আই হোপ দিস ক্লিয়ারলি, রাইট? আর কোনো কোয়েশ্চেন? ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ একটু বলবেন প্লিজ। অলরেডি ইটস 11:30 প্লাস, সো কোয়েশ্চেন্স থাকলে প্লিজ একটু জানাবেন। I hope there is no questions. Let's wait for 2 minutes. Okay, so the time is up. So এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং দ্য ওয়েবিনার, রিগার্ডিং দ্য এমএফএক্স ইউনিভার্সিটি কোর্স ম্যাটেরিয়ালস, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে ceo@mfxcenter.net এ আমাকে অ্যাড করতে, ইমেল করতে পারেন, অর এলস আপনি আমাকে স্কাইপে অ্যাড করতে পারেন। বাট ফর স্কাইপ অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন যেন আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, বিকজ আমার সাথে একটু কথা বলে ভাইয়া কোন সময় ফ্রি আছেন একটু বলে দিবেন। তো ওই সময় আমি আপনাকে একটা টাইম স্লট যদি আমি সেন্ড করে দেই, ওই সময়টাতে আপনি একটু প্রেজেন্ট থেকে আমাকে নক করবেন, তাহলে আমি অবশ্যই দরকার হলে আমার স্ক্রিন শেয়ার করে আপনাকে হেল্প করবো, অথবা আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন ওই জিনিসগুলো আপনি ক্লিয়ার হয়ে নিতে পারবেন। আর আরেকটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, এটা আমাদের সাপোর্ট এক্সিকিউটিভের কাছ থেকে প্রায় সময় শুনি যে ক্লায়েন্টরা সবসময় জিজ্ঞাসা করেন বা মেম্বার্সরা সবসময় জিজ্ঞাসা করেন যে কোন ব্রোকার অ্যাকচুয়ালি ট্রেড করা উচিত বা কোন ব্রোকার অ্যানালাইসিস করা উচিত। সো আমার মতে আইসি মার্কেট, যেটা আমি সবসময় ইউজ করি, যদিও আমার আইসি মার্কেট অত বেশি আমি ফান্ড রাখি না, বাট আইসি মার্কেট অ্যানালাইসিস এর জন্য বা চার্টিং এর জন্য খুব ভালো একটা ব্রোকার। সো আমি চার্ট অ্যানালাইসিস করার সময় আমি সবসময় আইসি মার্কেটকে প্রেফার করি। ইউ ডোন্ট নিড মাই আইবি লিঙ্ক or সামথিং, জাস্ট icmarket.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ওদের প্ল্যাটফর্মটা ডাউনলোড করে একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে ওদের চার্টটা ইউজ করতে হবে, নো প্রবলেম এট অল। ঠিক আছে, আর যদি কোনো একটা রিলায়েবল ব্রোকার আপনি যেতে চান, ইউ ক্যান গো টু এনি ব্রোকার যারা অলরেডি পেমেন্টটা খুব ভালো। আমার মতে আপনারা এক্সনেস ইউজ করতে পারেন, এক্সনেসের সাপোর্ট আই থিঙ্ক ভালো আছে। আপনি অরবেক্স ইউজ করতে পারেন, অরবেক্সের সাপোর্ট আই থিঙ্ক বাংলাদেশে তারা আছে। সো ওভারঅল এইসব ব্রোকার যারা অলরেডি বাংলাদেশে আছে এবং যারা ফুল ফ্লেজেড রেগুলেটেড ব্রোকার, তাদের সাথে কাজ করার চেষ্টা করবেন। কোনো হোয়াইট লেভেলের সাথে কাজ করার চেষ্টা করবেন না। কোনো একটা ব্রোকারে ডিপোজিট করার সময় বা কোনো একটা ব্রোকারের সাথে ট্রেড করার সময় অবশ্যই তার রিভিউ গুলো ভালো মতো ফরেক্স পিস আর্মি বা নানা রকম ওয়েবসাইট থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর ব্রোকার সিলেকশনের ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, আই এম অলওয়েজ দেয়ার, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। সো নো প্রবলেম। সো থ্যাংক ইউ ফর বিং উইথ এমএফএক্স। আই হোপ এই ওয়েবিনারটা আপনাদেরকে অনেক কিছু বুঝতে সাহায্য করেছে, এবং আমি যে যে হোমওয়ার্কের ব্যাপারে বললাম ওই হোমওয়ার্ক গুলো অবশ্যই একটু করার চেষ্টা করবেন যেন আহ, আগামীতে আরো ভালো পারফর্ম করতে পারেন, এবং আমি অবশ্যই আপনাদের পাশে আছি। লস হতেই পারে, লস গুলাকে ওভারকাম করাই হচ্ছে মূল একজন ট্রেডারের কাজ। এবং এই ব্যাপারে যদি আপনাদের কোনো হেল্প লাগে, কোনো সাইকোলজিক্যাল যদি কোনো সাপোর্ট লাগে, আই এম অলওয়েজ দেয়ার। জাস্ট আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন, দ্যাটস ইট। There's no more things to do. And moreover, I want to invite you guys যাদের অলরেডি এক্সনেস এর সাথে ট্রেড করার একটা প্রবণতা আছে, ঠিক আছে, তারা যেটা করতে পারেন, আগামী 24শে মার্চ আমাদের এখানে এক্সনেস এর একটা ওয়েবিনার সেমিনার হচ্ছে ঢাকা ওয়েস্টিনে। তারা ওই ওয়েবিনারে জয়েন করতে পারেন। আই থিঙ্ক আই মাইট প্রবাবলি জয়েন দেয়ার। সো আপনারা চাইলে আমার সাথে ওখানে দেখা করতে পারেন। সো ওয়েস্টিনের ওয়েবিনার সেমিনারটাতে জয়েন করে হয়তো আপনার কিছু যদি কোয়েশ্চেন্স থাকে ব্রোকারের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারাই অ্যাকচুয়ালি ওয়েবিনারটাতে জয়েন করতে পারবে, অথবা যাদের অলরেডি রেজিস্টার্ড আছে আই থিঙ্ক তারাও জয়েন করতে পারবে। সো এই ব্যাপারে যদি আরো কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা এক্সপ্রেসের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তাদের সাথে কথা বলে নিতে পারেন। আই থিঙ্ক যত বেশি আপনি এইসব পার্টিসিপেশন গুলো করবেন, যত বেশি আপনি এক্সপার্টসদের সাথে তাদের ভিউ গুলো শেয়ার করবেন, তত বেশি আপনার জন্য মঙ্গল হবে ইন দ্য ফরেক্স ফিল্ড। ঠিক আছে, আর আমি তো সবসময় আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড ডোন্ট ফিল শাই টু কন্ট্যাক্ট মি, অবশ্যই কথা বলবেন।
আর আই এম ভেরি ফ্রেন্ডলি পারসন, যদি কোনো ব্যাপারে কোনো হেল্প লাগে ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কন্ট্যাক্ট মি। আর আমাদের সাপোর্ট নাম্বার তো অবশ্যই সবসময় আছে, কোনো টেকনিক্যাল সাপোর্ট লাগলে অথবা আমার সাথে যদি আগাম কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা আমাকে যদি অনলাইনে না পান, সেক্ষেত্রে আপনারা সাপোর্ট নাম্বারে কল করতে পারেন। কল করে আপনি আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলে আই উইল বি দেয়ার টু হেল্প ইউ আউট। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর বিং উইথ MFX. I hope it was a great meeting, it was a great webinar. So thank you for being with us.